এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এই ছেলে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? দেখতে তো ভদ্র পরিবারের ছেলে মনে হয়, তাহলে এভাবে অভদ্রের মতো গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আছো কেন? আমি আসলে আর বলতে হবে? তোমাদের মতো ছেলেদের আমি ভালো করে চিনি বাপু। আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন। এই কলেজে আমার ছোট বোন পড়ে। ঠিক ওই সময় কলেজ ছুটি হয়, আর আশু আমাদের সামনে এসে হাজির। আশু আমাদের সামনে এসে বোঝার চেষ্টা করছে আমরা কি নিয়ে কথা বলছিলাম। আর তখনই অচেনা মহিলা আশুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে শুরু করলো, এই মেয়ে কি তোমার ছোট বোন? জি জি আন্টি। ওহ, ভালো। আর আমার কথা কিছু মনে করো না। না আন্টি, আমি কিছু মনে করিনি। তাহলে বাসায় যাও তোমরা, আর আমিও যাই। বাই। জি ভাই। এদিকে আশু দাঁড়িয়ে শুধু আমাদের কথা শুনছিল, আর মহিলাটি চলে যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞাসানোর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আশুর অবস্থা বুঝতে পেরে বললাম, আমি এখানে আসতে চাইনি। আম্মা আমাকে পাঠিয়েছে তোমাকে কলেজ থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। আশু কিছু না বলে বাইকে গিয়ে বসে, আর আমাদের দুজনের মাঝে আশুর ব্যাগটা রেখেছে। বাইক চলছে তার আপন গতিতে। আর আপনাদের সাথে কথা বলছি, কিন্তু আমার পরিচয় তো দিতে ভুলে গেছি। এখন বলি, আমার নাম রাজু। আর এতক্ষণ যার সাথে কথা বললাম মানে আশু। আর আশু হলো আমার স্ত্রী, কোনো বোন না। আশুর পুরো নাম হলো সাদিয়া উম্মে আসমা। আমি ভালোবেসে আসমা থেকে আশু ডাকি। আশু আর আমার সম্পর্ক এমন কেন তা জানার জন্য আমার সাথেই থাকুন। আমি বর্তমানে পড়াশোনা শেষ করে বাবার কোম্পানির হাল ধরেছি। আমার পরিবারে আমি, মা, বাবা আর আশু। পরিচয় তো অনেক দিলাম, এবার গল্পে ফেরা যাক। কেমন? হঠাৎ করে আশু বলল, বাইক থামান। কেন? আমি আইসক্রিম খাবো, ওই দেখেন আইসক্রিমের দোকান নিয়ে আসেন। যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। আসার সময় আস্তে করে বললাম, আজ পাখির মুখে কথা ফুটেছে। আসলে আশু আমার কাছে এই প্রথম কোনো কিছু নিজ থেকে চেয়েছে, তাই তাড়াতাড়ি করে আইসক্রিম নিয়ে আশুর কাছে আসলাম। এই নাও তোমার আইসক্রিম। আমি আপনার আইসক্রিম খাবো না। কেন? আপনি আইসক্রিম আনতে যাওয়ার সময় আমাকে কি বলেছিলেন? কই, আমি তো তোমাকে কিছু বলিনি। তুমি আমার কাছে কিছু চেয়েছো, এটা আমার সৌভাগ্য। নাও এবার খাও তো। আমার মনে হলো আপনি আমাকে কিছু বলেছিলেন। আরে না, এবার খাও। এই মেয়েদিকে আস্তে কথা বলো, শুনে ফেলে। দেন। তারপর আমার কাছ থেকে আইসক্রিম টেনে বাচ্চাদের মতো খেতে শুরু করলো। আবারও বাইক চালাতে শুরু করলাম। যেতে যেতেই, আপনি ওই মহিলার সাথে কি এত কথা বলছিলেন? আর বলো না, ওই মহিলা মনে করেছিল আমি কোনো বকারি ছেলে, তাই কাজ কলেজের সামনে দাঁড়িয়েছিলাম। আমার কথা শুনে আশু হাসাহাসি শুরু করেছে। ও ভালো, তা আপনি কি বললেন? আমি আর কি, আমি বলেছি আমার ছোট বোনই কলেজে পড়ে। ও, তারপর আর কোনো কথাই হয়নি। সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আশু বাইক থেকে নেমে গজগজ করতে করতে বাসার ভিতরে চলে গেল, আর আমি বাইক পার্ক করে বাসায় ঢুকলাম। কি রে শয়তান, তোকে দিয়ে কি একটা কাজও হবে না? আমি এবার তোমার কোন কাজটি করিনি বলো তো? তুই আমার মেয়েকে কি বলেছিস যে আমার সাথে কথা না বলে আগে গজগজ করতে করতে ওর রুমে চলে গেল? আমি এবার তোমার মেয়ের কি করলাম? তুই কিছু না করলে মেয়েটা কলেজ থেকে এসে এভাবে রাগ কেন করবে? আমি এত কিছু জানি না, আমার খিদে পেয়েছে, খাবার দাও। যা, আগে ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম খাবার জন্য। আম্মু খাবার দাও। তোকে কি আমি কোনো শিক্ষাই দিতে পারলাম না? এখন আবার আমি কি করলাম? বাসায় না তোর বউ আছে, সে খেয়েছে কিনা কোনো খোঁজ নিয়েছিস? আমি চুপ করে আছি। যা, খাবারের প্লেট নিয়ে ওর রুমে যা। আমি খাবারের প্লেটটা নিয়ে আশু রুমে চলে গেলাম। রুমে গিয়ে তো আমি পুরো অবাক। আশু রুমে এসে আমি অবাক হয়েছি, কারণ আশু রুমের এক কর্নারে দাঁড়িয়ে মাথা দুলিয়ে ফ্লোরে বসে আছে। আমি আশুকে যতটুকু চিনি, এরকম কাজ তখনই করে যখন আশুর মন খারাপ থাকে বা কারো প্রতি রাগ থাকে। আরেকটা অবাক করার বিষয় হলো, আমি যে আশুর রুমে এসেছি, আশু সেই দিকে কোনো খেয়ালই নেই। আমি আস্তে আস্তে আশুর কাছে আসলাম। আগে খাবারের প্লেটটা টেবিলে রেখে দিলাম, তারপর গিয়ে আশুর সামনে ফ্লোরে বসলাম। আমি আশুকে বললাম, আশু তোমার কি মন খারাপ? আমার কথা শুনে আশু মনে হয় অবাক হয়েছে যে আমি কখনো রুমে আসলাম। আশু নিজেকে স্বাভাবিক করে বলল, না, আমার মন খারাপ থাকবে কেন? তাহলে এভাবে এখানে বসে আছো কেন? আমার মন চেয়েছে তাই। যাও ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমার কথা শুনে আশু মনে হয় কিছুটা অবাক হয়েছে, কারণ আমি তার জন্য খাবার নিয়ে এসেছি, যা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আমি খাবো না। কেন খাবে না? তুমি কি আমার উপর কোনো কিছু নিয়ে অভিমান বা রাগ করেছো? আমি আপনার কে যে আপনার উপর রাগ করতে যাব? আসলে এই কথা আমি যা বুঝলাম, আশু আমার উপর অভিমান করে আছে, কিন্তু কিসের জন্য তা আমি এখনো জানি না। তাই আশুর 2 হাত ধরে ফ্লোর থেকে ওঠালাম। আমার এই কাজে আশু একটু হলো চমকে গেছে, কারণ আমি আশুকে লাস্ট কবে টাচ করেছিলাম তা আমিও জানি না। সম্ভবত আশু আমার মতো অবস্থা। আমার যতটুকু মনে আছে, আমার আর আশুর বিয়ের দিন
আশুকে গাড়িতে ওঠার সময় ধরেছিলাম, তাও আম্মুর কথা। যাক, ওসব কথা বাদ দিয়ে বর্তমানে আসি। আশুকে তো ওয়াশরুমে ঢুকে দিলাম। আশুকে দেখে মনে হচ্ছে আশু কোনো ঘরের মধ্যে আছে। আশুকে ওয়াশরুমে দিয়ে যখন আমি বাড়ি থেকে দরজা লাগালাম, তখন আশু চিৎকার দিয়ে বলে উঠলো, আপনি কি করছেন? আমাকে ওয়াশরুমে আটকালেন কেন? এখানে ভয় পাওয়ার কিছু নেই, তুমি ফ্রেশ হয়ে বাইরে আসো। কিছুক্ষণ পর আশু ফ্রেশ হয়ে আসলো। এখন ভালো মেয়ের মতো খাবারগুলো খেয়ে নাও। আমি খাবো না। এখনো অভিমান করে আছে। নিজের মনের মধ্যে এক বুক সাহস নিয়ে আশুকে বললাম, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে খাইয়ে দিই। কি? না কিছু না, তুমি খাও। না, আমি খাবো না। তাহলে আমি খাইয়ে দিই। চুপ করে আছে, কিছু বলছে না। আশু চুপ থাকা থেকে বুঝলাম আশু আমার হাতে খেতে যাচ্ছে। আমি আশুকে বিছানায় বসিয়ে দিয়ে টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে আসলাম। তারপর আমি এসে আশুর পাশে বসলাম। এক লোকমা ভাত নিয়ে আশুর মুখের দিকে ধরলাম, আর আশু খেতে শুরু করলো। এভাবে আশুকে খাওয়ানোর এক পর্যায়ে আশু আমাকে বলল, আপনি খেয়েছেন? না তুমি আগে খাও, তারপর আমি খাবো। না, আপনিও এই প্লেট থেকেই খান। না তুমি আগে খাও। তাহলে আমি আর খাবো না। আচ্ছা আচ্ছা, আমিও খাচ্ছি। আশু আর আমি একসাথে একই প্লেটে খাচ্ছি। ভাবতে কেমন একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে, কারণ আমি আর আশু এত কাছাকাছি এর আগে কখনো আসিনি, বাসা হয়নি। তার অবশ্য কারণ আছে, তা আস্তে আস্তে আপনারাও জানতে পারবেন। আশুকে খাইয়ে দিয়ে রুম থেকে চলে আসলাম। সত্যি বলতে আমার এখন অনেক ভালো লাগছে। আশুর কেমন লাগছে তা আমি জানি না, তবে আন্দাজ করতে পারলাম আশুরও ভালো লেগেছে। খাবারের প্লেট রাখার জন্য রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্নাঘরে আছে। আমাকে দেখে আম্মু জিজ্ঞাসা করলো, কিরে, খাবার খেয়েছে? হুম। আশু কি করে এখন? ও রুমে আছে। শোন, আমিও যখন তোর বাবার উপর অভিমান করতাম বা রাগ করতাম, তখন তোর আব্বু আমাকে নানান ভাবে খুশি করার চেষ্টা করতো, বুঝলি? হুম। ও শোন, আমি এই কয়দিন খেয়াল করে দেখেছি আশু কিন্তু তোর উপর এখন দুর্বল হয়ে যাচ্ছে। মানে তোর প্রতি আশু মনে এখন ভালোবাসার সৃষ্টি হচ্ছে, বুঝেছিস গাধা কোথাকার? তুমি কিভাবে বুঝলে? পাগল ছেলে বলে কি, আমি একজন মা, তার উপর একজন মেয়ে মানুষ। তাই একজন মেয়ে মানুষ হয়ে অন্য একজন মেয়ের মনে কি চলছে তা ওই মেয়ের চোখের দিকে তাকালেই বুঝতে পারা যায়, বুঝলি? হুম। হুম, বুঝলাম। তাই তো তোকে আজ আশুর কলেজে পাঠালাম ওকে আনতে। আরে তুই কি করলি? ওকে রাগিয়ে দিলি? আমি তো আশুকে তেমন কিছু বলিনি। তুই বললি আর আমি তোর কথা বিশ্বাস করে নিলাম। আচ্ছা এসব বাদ দাও, আমি আমার রুমে গেলাম রেস্ট নিতে। আচ্ছা যা। আমি আমার রুমে এসে শুয়ে আছি আর ভাবছি আমু যে কথাগুলো বললো, মানে আশু আমাকে ভালোবাসতে শুরু করেছে। ভাবতেই কেমন জানি ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। আসলে আমি আর আম্মু অনেক ফ্রেন্ডলি। আম্মু আমার সাথে সবসময় বন্ধুর মতো আচরণ করে। আমার আর আশুর বিয়েটাও আম্মুই দিয়েছে। আসলে আমার আর আশু বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 2 বছর আগে, তাও একটা দুর্ঘটনার কারণে। তখন আশু এসেছে এক্সাম দিয়েছিল, আর আশুর আম্মু ছিল আমার একমাত্র ফুপু। আশুর পরীক্ষা শেষে বায়না ধরেছিল ওকে নিয়ে ঘুরতে যেতে হবে। আশুর বাবা মা আশুকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। তারা কক্সবাজারে 3 থেকে 4 দিনের মতো ছিল। আসার পথে আশুদের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছিল। রাস্তার পাশে থাকা লোকজন আশুকে এবং তার বাবা মাকে হসপিটালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই আশুর বাবা মা মারাও যায়। আশুকে হসপিটালে ভর্তি করা হয়। আশুর 2 দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে এখন ওর জ্ঞান ফেরেনি। আশু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আশুর বাবা মাকে কবরও দেওয়া হয়। 2 দিন হয়ে গেল, কিন্তু আশুর এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার 72 ঘন্টা সময় দিয়েছিল। তার মধ্যে যদি জ্ঞান না ফেরে, তাহলে হতে পারে আশু সারা জীবনের জন্য কোমায় চলে যেতে পারে। আজ 3 দিন হতে চলল, কিন্তু আশুর এখনো জ্ঞান ফেরেনি। 72 ঘন্টা হতে আর 3 থেকে 4 ঘন্টা বাকি। সবাই অনেক টেনশন করছে। অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি আব্বু আম্মু হাসপাতালেও গিয়েছিলাম। ওই সময় আশুকে দেখে অনেক কষ্ট হচ্ছিল। 72 ঘন্টা হতেই চলে, কিন্তু আশুর এখনো জ্ঞান ফেরেনি। আমরা সবাই আশুর জন্য দোয়া দরুদ পড়ছি যেন আশু দ্রুত জ্ঞান ফিরে আসে। হঠাৎ করে আশুর জ্ঞান ফিরে আসে। আমাদের সকলের দোয়ায়, আল্লাহর রহমতে শেষমেশ আশু জ্ঞান ফিরে। আমাদের সবার চোখে মুখে খুশির আভা। আশুর জ্ঞান ফেরার পর হাসপাতালে আরও 4-5 দিন ভর্তি ছিল। এখনো পর্যন্ত আশু তার মা বাবা সম্পর্কে কিছুই জানে না। আশু অবশ্য তার মা বাবার কথা অনেকবার জিজ্ঞাসা করেছিল যে তাকে দেখতে আসেনি কেন। 6 দিন পর আশুকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় নিয়ে গিয়ে তার মা বাবার জন্য আরও উতলা হয়ে যায়। শেষমেশ আশুর দাদু কান্না করতে করতে আশুকে সব সত্য কথা বলে দেয় যে অ্যাক্সিডেন্টে তার মা বাবা মারা যায় আর আশু আল্লাহর রহমতে বেঁচে যায়। বলা যায় ওই সময় আশু অনেকটা পাগলের মতো হয়ে গিয়েছিল। আশু তার দাদার মুখে ওইসব কথা শুনে আর একটা কথা বলেনি। তার মধ্যে আমরা আবার বাড়িতে চলে আসলাম। আম্মুর কাছ থেকে জানতে পারি প্রায় 1-1.5 মাস সময় লেগেছিল সুস্থ হতে, কিন্তু আশু নাকি কারোর সাথে কোনো কথাই বলে না, শুধু আনমনে কি যেন ভাবে। সবসময় চুপচাপ থাকে আর নিজেকে একা একা রাখতে চায়।
আম্মু আর আব্বু 2-3 দিন পর পরই দেখতে যেত। আমার কোনো বোন না থাকায় আম্মু আব্বু ছোটবেলা থেকেই আশুকে নিজের সন্তানের মতোই ভালোবাসতো। হঠাৎ একদিন আম্মু আব্বু আশুকে দেখতে যাওয়ার সময় আমাকে বলে তাদের সাথে যাওয়ার জন্য। আমিও তাদের সাথে যাই, কারণ এমনিতে আশুকে অনেকদিন দেখা হয়নি। বিকেলের দিকে আমরা রওনা দিলাম। যাওয়ার সময় আম্মু আমাকে বলে, বাবা রাজু, তুমি আমার একটা কথা রাখবে? আম্মু তুমি এমন করে বলছো কেন? বলো তো, আমি তোমার কোন কথাটা রাখিনি? আমি জানি আমার ছেলে আমার কথার কখনো অবাধ্য হবে না, তারপরও তুমি কি আমার কথায় রাজি হবে? আরে তুমি একবার বলে দেখো, আমি তোমার কথা 100 বার রাখবো। আমি চাই তুমি আশু মামুনিকে বিয়ে করো। আমি চুপ করে আছি। আম্মু এসব কি বলছে? আশু তো এখনো বাচ্চা একটা মেয়ে। তুমি চুপ করে আছো কেন? বলো তুমি রাজি। আমি এখনো চুপ করে আছি। আমার চুপ থাকা দেখে আম্মু আমাকে কিছু কথা বলেছিল, আর তা হলো আশু এখন কি অবস্থায় আছে। আশুর বাবা মা মারা যাওয়ার পর থেকে ওর চাচা চাচিরা আশুর সাথে অনেক খারাপ ব্যবহার করে, অবহেলা করে, ঠিক মতো 3 বেলা খাবার পর্যন্ত আশুকে দেয় না। আমি তো তাও জেনেছি যে আশু হাসপাতালে ভর্তি থাকায় যে বিল হয়েছিল তা নিয়ে আশুর 2 চাচার মধ্যে ঝগড়া পর্যন্ত হয়েছে হাসপাতালের টাকা কে দেবে। আমি আম্মুর কথা শুনছি। আমি যে আশুকে দেখতে গত পরশুদিন আশুদের বাড়ি গিয়েছিলাম না, তখন গিয়ে আমি কি দেখেছি তুই জানিস? না। আমি গিয়ে দেখি আশুর বড় চাচি আশুকে নানান ভাষায় গালাগালি করছে, তাও আবার সামান্য খাবার নিয়ে আরো কত ধরনের যা তা কথাবার্তা বলেছে, যে আশু নাকি অলক্ষী, আশুর জন্যই নাকি ওর বাবা মা মরেছে। এখন আম্মুর কথা শুনছি চুপ করে। আশু যখন দেখলো আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, তখন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিল আর কান্না করতেছিল। ওই সময় আমার মন চেয়েছিল আমি আশুকে আমার সঙ্গে করে নিয়ে আসি। তারপর ভাবলাম, হ্যাঁ, আমি আশুকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু এমনভাবে নিয়ে যাব যেন এই বাড়ির মানুষের ছায়া পর্যন্ত আর আশু কাছে না আসতে পারে। তখনই আমি ঠিক করলাম আশুকে আমার ছেলের বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসবো। এই ব্যাপারে আমি আশু দাদার সাথে কথা বলেছি, তিনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন। এখন বল তুই রাজি কিনা। বিয়ে করে বউকে কি খাওয়াবো? আমি তো এখনো পড়াশোনা করছি। বলতে পারেন আসলে এই দুর্দশার কথা শুনে আমিও রাজি হয়ে গেছি। পাগল ছেলে বলে কি, আল্লাহর রহমতে আমাদের যে সম্পদ আছে তোর নাতি নাতনিও খেতে পারবে। তারপরও বুঝেছি, তুই এখন এই বিয়েতে রাজি আছিস, তাই তো? আমার লক্ষ্মী ছেলে, আমি জানতাম তুই আমার কথায় রাজি হবি। আম্মুর সাথে কথা বলতে বলতে আশুদের বাড়িতে চলে আসলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি আশুর দাদা সহ আরো কিছু মুরব্বীরা বসে আছে। আম্মু কারোর সাথে কথা না বলে সোজা আশুর দাদার কাছে চলে যায়, কি যেন কথা বলে। 2-3টা ব্যাগ হাতে নিয়ে আশুর রুমে যায়। আমি একাই বসে আছি, আর আব্বু আশুর দাদার সাথে কথা বলছে। কিছুক্ষণ পর আম্মু আশুকে নিয়ে রুম থেকে বাইরে আসে। আশুকে দেখে চেনাই যাচ্ছে না। আশুকে আজ অনেক সুন্দর লাগছে, কারণ আম্মু মনে হয় আশুকে সাজিয়ে দিয়েছে। তার চেয়ে বড় কথা হলো, আশুকে এর আগে আমি ছোট বোনের মতোই দেখতাম, তাই হয়তো তার সৌন্দর্য আমার চোখে পড়েনি। তারপর ইসলামিক রীতি রেওয়াজ অনুযায়ী আমার আর আশুর বিয়ে সম্পন্ন হয়। খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করা হয়েছিল, প্রায় আমরা সবাই খেয়েছি, কিন্তু আমার আম্মা 1 গ্লাস পানি অবধি খায়নি। সবকিছু শেষ করে আশুকে এবার নিয়ে আসার পালা। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে আশু এই বাড়ি থেকে চলে যাওয়ায় সবাই অনেক খুশি, তবে আশুর দাদাকে বাদ দিয়ে। নিয়ে আসার সময় আশুর দাদাও কান্না করছিল। গাড়িতে ওঠার সময় আশু গাড়িতে উঠতে চাচ্ছিল না, মনে হয় অ্যাক্সিডেন্টের ভয়টা এখনো কাটেনি। তখন আম্মু বলল, রাজু বাবা, আশুকে ধরে গাড়িতে উঠাও। জি। আমি আশুকে ধরে গাড়িতে উঠিয়ে দিলাম, আর আমি একে গাড়িতে বসলাম। আম্মু আর আব্বু নাকি অন্য গাড়ি দিয়ে আসবে। গাড়িতে আশু একদম চুপচাপ ছিল। এখন পর্যন্ত আশুর সাথে আমার একটা কথা হয়নি। একসময় আশু আমার কাঁধে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে তো আমি অবাক, কারণ বাড়িতে লাল নীল বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়ির সামনে এসে দেখি আমার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে আম্মু এবং আব্বুও দাঁড়িয়ে আছে আমাদের বরণ করার জন্য। আশু এখনো ঘুমোচ্ছে। আমি গাড়ি থেকে নেমে সিয়ামের মানে আমার বন্ধুর কাছে গেলাম। কিরে তোরা এখানে, আর বাড়ি সাজালো কে? আন্টি আমাকে ফোন করে সব বলেছে এবং বাড়িটাকে সুন্দর করে সাজাতে বলে। ও তো মামা, বিয়ে করলা, এখন ট্রিট দিবা না? আমি দিব কেন? আম্মুর কাছে গিয়েছা, সবকিছু তো আম্মুই করলো। ফাজলামি বাদ দে এখন। তার মধ্যে আম্মুরও ডাক পড়ে, যা আশুকে নিয়ে আয়। আম্মু আশু তো ঘুমাচ্ছে। তো কি হয়েছে, মেয়েটা কি এখন গাড়িতেই থাকবে নাকি? যা গিয়ে সুন্দর করে আশুকে কোলে করে নিয়ে আয়। কি? কি আবার কি, আমি যা বলছি তাই হবে। বুঝতে পারলাম এখন আর আমার কিছু করার নেই, তাই ভালোই ভালো আশুকে কোলে করে গাড়ি থেকে নামালাম। আর এদিকে আমার বন্ধু ছবি তোলা নিয়ে ব্যস্ত। আশুকে কোলে নিয়ে বাড়িতে ঢুকলাম। তারপর আম্মু একটা রুম দেখিয়ে দিল। রুমটা ছিল আমার পাশের রুম। কোলে করে নিয়ে আশুকে ওই রুমে বিছানায় শুয়ে দিলাম।
কোলে নেওয়ার পর আশু আমার গলা জড়িয়ে ধরে ঘুমিয়েছিল, তাই বিছানায় শুয়ে দেওয়ার পর আমার গলা ছাড়ছিল না। ছাড়াতে চালারে শক্ত করে গলা জড়িয়ে ধরে। এদিকে আমার অবস্থাও খারাপ। আশুর নিঃশ্বাস এসে আমার মুখে বসছে। আপনারাই বলেন তো, এমন সময় নিজেকে কন্ট্রোল করা যায়? নিজেকে নিয়ন্ত্রণে রেখে আশুকে আস্তে করে বিছানায় শুয়ে দিয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি আম্মু সোফায় বসে আছে। দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত। আম্মু আমাকে দেখে সোফায় বসতে বলল। আমি তোকে কিছু কথা বলতে চাই, মন দিয়ে শুনবি। বলো, আমি শুনছি। শোন, তোর আর আশুর বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে আশু এখনো বিয়ের বয়স হয়নি। মানে আশু কিন্তু এখনো অপ্রাপ্ত বয়স্ক। আমি তোকে কি বলতে চাচ্ছি তুই হয়তো বুঝতে পেরেছিস। হুম। তার জন্যই আমি আশুকে তোর পাশের রুমে নিয়ে যেতে বলেছি। আর একটা কথা, আশু প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তোরা দুজন আলাদা আলাদা রুমে থাকবি। ঠিক আছে। সঠিক সময়ে আমি নিজেই তোদের এক করে দিব। তখন জাঁকজমকভাবে আমার ছেলের বৌভাতের অনুষ্ঠান করব। হ্যাঁ, ঠিক আছে। যা, এখন গিয়ে তোর রুমে ঘুমিয়ে পড়। আর একটা কথা, আশু মেয়েটা এই অল্প বয়সে তার বাবা মাকে হারিয়ে অনেক কষ্ট পেয়েছে। আমি চাই তুই আশুকে কোনো দিন কোনো প্রকার কষ্ট দিবি না। সবসময় নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর রুমে এসে শুয়ে ভাবছি, কি থেকে কি হয়ে গেল। আম্মুর কথা ঠিক, আশু অল্প বয়সে অনেক বেশি কষ্ট পেয়েছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে আশুকে আমার নিজের কাছে আগলে রাখবো। কখনো কষ্ট পেতে দেব না আমার পিচ্ছি বউটাকে। আর আমার কপালে কি দেখেন, বিয়ে করেছি তাও কোলবালিশ নিয়ে ঘুমোতে হচ্ছে। বউ নাকি এখন আমার সাথে থাকতে পারবে না। বিয়ে 2-3 মাস আমি যা বুঝলাম, আশু একেবারে পরিবর্তন হয়ে গেছে। কারণ অ্যাক্সিডেন্টের আগে আশু অনেক চঞ্চল ছিল, কিন্তু এখন কারোর সাথে কোনো কথা বলে না। শুধু আম্মুর সাথে একটু কথা বলে, সবসময় চুপচাপ থাকে। আশুকে এইভাবে দেখে আমার অনেক কষ্ট হতো। এবার বর্তমান, অতীতের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙলো বিকেল 5টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে কাউকে না পেয়ে ভাবলাম অনেকদিন ধরে তো ছাদে যাওয়া হয় না, যাই ছাদে গিয়ে ঘুরে আসি। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম ছাদে। গিয়ে দেখে আমার পিছিয়ে ওটা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। বাহ, ভালোই হলো, আশুর সাথে কিছু কথা বলা যাবে। চলে গেলাম আশুর কাছে। আমি যার কাছে দাঁড়িয়ে আছি সেদিকে আশুর কোনো খবরই নেই। আশুকে তার ভাবনার জগৎ থেকে ফেরাতে আস্তে করে একটা কাশি দিলাম। আপনি কখন এসেছেন? আসলে অনেকক্ষণ তো হলো, কিন্তু তোমার তো কোনো খবরই নেই। না মানে, আশু, আম্মু বললো তুমি নাকি আমার উপর রাগ করেছো। আমি আপনার সাথে রাগ করতে যাব কেন? আর আমি যদি রাগ করি আপনি কি আমার রাগ ভাঙাবেন নাকি? একটা কথা বলে আসু। বলেন। আজকাল তোমাকে অনেক অন্যরকম লাগে। কেন কেন? আমি ঠিকই বলেছি। এই দেখো, আমার কথা শুনে তুমি আমতা আমতা করে কথা বলছো। না, তেমন কিছু না। ভালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। আর এতে অনুমতি নেওয়ার কি আছে বলো। আপনার অফিসে মেয়ে মানুষ কয়জন? কেন? বলতে বলছি, বলেন না। এই তো 10 থেকে 15 জন হবে। এত মেয়ে মানুষ আপনার অফিসে কি করে? কি করবে কাজ করে? ওইসব মেয়েদের থেকে দূরে দূরে থাকবেন বলে দিলাম। কথাটি বলে আশু গজগজ করতে করতে নিচে চলে গেল। আর আমি ভাবছি অন্য কিছু। তাহলে আসলে কিছুক্ষণ আগের কথা থেকে বুঝতে পারলাম আমার পিচ্চি ওটা এখন আমাকে ভালোবেসে ফেলেছে। তার জন্যই এত খোঁজ খবর নিচ্ছে আমার। ছাদে আরও কিছুক্ষণ থেকে নিচে নেমে আসলাম। রুমে বসে কিছুক্ষণ ফেসবুক চালালাম। তারপর সন্ধ্যা থেকে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা থেকে বাসায় ফেললাম রাত 10টায়। তারপর ডিনার করার জন্য সবাই টেবিলে বসলাম। অবাক করার বিষয় হলো আশু আজ খাবার বেড়ে দিচ্ছে। এর আগে আশু কখনো খাবার বেড়ে দেয়নি, আম্মুই সবসময় করতো। আশু সবাইকে খাবার বেড়ে দিয়ে আশু নিজে আমার পাশে একটা চেয়ার টেনে বসে বলল। খাবার খেয়ে বুঝলাম আজ আম্মু রান্না করেনি। খাবারের সাথে অন্যরকম লাগছে, কিন্তু অনেক ভালো হয়েছে। এদিকে তাকিয়ে দেখে আশু আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আশুকে বললাম, কিছু বলবে? খাবার কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা বলো তো, আজ রান্নাটা কে করেছে? আমি রান্না করেছি। কি, তুমি রান্না করতে পারো? তোর কি মনে হয় আমার মেয়ে কিছুই পারে না? তা হতে যাবে কেন, তোমার মেয়ে সবই পারে। পারি তো। আমাকেও কিছু শেখায়ও। চুপ করে আছে, মনে হয় লজ্জা পেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে ভাবছি পিসি বউটা আমার জন্য এত কষ্ট করে রান্না করেছে, কিছু একটা গিফট তো দেওয়াই লাগে। তাড়াতাড়ি করে বাইরে গেলাম। আশুর জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসলাম। আইসক্রিম আর চকলেট নিয়ে সোজা আশু রুমে চলে আসলাম। গিয়ে দেখে শুয়ে শুয়ে বই পড়ছে। আমাকে দেখে আশু শোয়া থেকে উঠে বসলো। সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? আপনি আমার রুমে? সূর্য উঠে ডুবে গেছে, এখন রাত। কিছু কি বলবেন? তোমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে এসেছি। ওয়াও, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, এই নাও। নেন, আপনিও খান, না হলে আবার আপনি আমার খাবারে নজর দিবেন। তাই নাকি? ওকে দাও। আমি আর আশু দুইজনে বসে আইসক্রিম আর চকলেট খাচ্ছি।
আশু একদম বাচ্চাদের মতো করে আইসক্রিম আর চকলেটগুলো খাচ্ছিল, আর আমি মুগ্ধ নয়নে আশুর দিকে তাকিয়ে আছি। আমি আশুর কাছে গেলাম এবং আশুর ঠোঁটে লেগে থাকা আইসক্রিমগুলো মুছে দিলাম। আশুর ঠোঁটে হঠাৎ আমার স্পর্শ পেয়ে কিছুটা শিউরে উঠল। আশু হা করে আমার দিকে তাকিয়ে আছে। আর হা করে থেকো না, মুখে মশা যাবে। চুপ করে আছে, মনে হয় কিছুটা লজ্জা পেয়েছে আমার কথায়। শোনো, আইসক্রিমটা খেয়ে শুয়ে পড়ো, আমি ঘুমোতে চলে যাই। গুড নাইট। আশু মাথা নেড়ে সায় দিল। আমি চলে গেলাম ঘুমোতে। শুয়ে শুয়ে ভাবছি আজকের দিনটা আমার জন্য কতই না ভালো ছিল। ভাবতেই ভালো লাগছে। আশুকে বাইকে করে বাড়িতে নিয়ে আসা, আইসক্রিম খাওয়ানো, নিজেতে খাইয়ে দেয়া, বিকেলে একসাথে দাঁড়িয়ে কথা বলা, আমার জন্য প্রথমবার আশু রান্না করা, ওকে গিফট দেয়া, টোটে লেগে থাকা আইসক্রিমগুলো মুছে দেওয়া। কি শান্তি। আজকের দিনের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালে ঘুম ভাঙলো আশুর ডাকে। এই ওঠেন, অনেক ঘুমিয়েছেন। যাও তো আম্মু, আমাকে আরেকটু ঘুমোতে দাও। কি সব আবল তাবল বলছেন? আমি আশু, আপনার জন্য চা নিয়ে এসেছি। আরে উঠছি তো। আর তুমি আমার রুমে? কেন, আমার আসতে কি মানা আছে নাকি? না না, তুমি না আসলে আর কে আসবে বলো? আপনার রসিকতা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আসেন, নিচে আপনার জন্য সবাই অপেক্ষা করছে, একসাথে নাস্তা করবে। যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম আর আশু নিচে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখি সবাই নাস্তা করার জন্য বসে আছে। আমি গিয়ে তাদের সাথে বসলাম। রাজু, আশুকে ওর কলেজে পৌঁছে দিস তো। আচ্ছা, অফিসে যাওয়ার পথে নামিয়ে দেবো না? আচ্ছা। তো অফিসের কাজকর্ম কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আরো কিছু কথা বলতে বলতে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করে আশুকে বললাম কলেজের জন্য রেডি হতে, আর আমি অফিসের জন্য রেডি হতে চলে আসলাম। রেডি হয়ে নিচে আসলাম, দেখি আশু রেডি হয়ে সবাই বসে আছে। তারপর আশুকে নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। বাইক চলছে তার আপন গতিতে। আপনাদের সাথে কথা বলতে বলতে আশুর কলেজে এসে পড়েছি। বাইক থেকে নেমে আশুর কলেজের দিকে রওনা দিল, কিন্তু কি যেন মনে করে আবার আমার সামনে আসলো। আমাকে আবার ছুটির সময় এসে বাসায় নিয়ে যাবেন। আসবো, তুমি না বললেও আসতাম। ধন্যবাদ। আর আপনি সাবধানে অফিসে যাবেন। তুমিও সাবধানে থেকো। আশু চলে গেল কলেজের ভেতরে, আর আমি চলে আসলাম অফিসে। অফিসে অনেক ফাইল জমে গেছে। কাল বিকেলে অফিসে না আসায় দ্রুত ফাইলগুলো চেক করে ম্যানেজারকে সব বুঝিয়ে দিলাম। এদিকে আশুর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে আশুর কলেজের সামনে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যে আশুর কলেজ ছুটি হলো। আশু তার বান্ধবীদের সাথে কলেজ থেকে বের হলো। আশুর অনেকগুলো বান্ধবীকে আমি আগে থেকে চিনি, যেমন ধরেন নীলা, সায়মা, পলি, প্রিয় ইত্যাদি। দেখলাম নীলা আমাকে দেখে দেখে আশুকে কি যেন বলছে, আর আশু চোখ গরম করে নীলার দিকে তাকিয়ে আছে। ওরা দুজন কথা বলতে বলতে আমার সামনে আসলো। কেমন আছেন ভাইয়া? কালও দেখলাম আপনার আশুকে নিতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। কি রে আশু, ভাইকে বল না। আমি কিছু বলতে পারবো না। চোখ রাঙিয়ে বলল আশু। কেন? এমনি, তোর কাজ তুই কর। দুজনের কথা শুনে আমি কিছুই বুঝলাম না, তাই নীলাকে জিজ্ঞাসা করলাম, নীলা তুমি কি কিছু বলবে আমাকে? জি, কিন্তু কি করে যে বলি। আরে ভয় পাওয়ার কিছু নেই, তুমি বলো কি বলবে। আমি আপনাকে পছন্দ করি। চোখ বন্ধ করে বলে ফেললো। কি, তুমি পাগল হয়েছো নাকি? নীলা চুপ করে আছে মাথা নিচু করে। তুমি কি জানো আমার বিয়ে হয়ে গেছে? নীলা অবাকে আশুর দিকে তাকিয়ে আছে। তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? রাজু ভাইয়া বিয়ে করেছে, আমাকে বলিসনি কেন? তুই আমাকে বলার সুযোগ দিয়েছিস নাকি? এখন আমার কি হবে? শোনো, পাগলামো করো না। তুমি তো আমার ছোট বোনের মতো, দেখবে তুমি আমার থেকে ভালো সুন্দর ছেলে পাবে। জি। শোনো, এসব কিছু নিয়ে আর কোনো ভাবনা চিন্তা না করে পড়াশোনায় মন দাও। জি। এখন বাসায় যাও। নীলা মন খারাপ করে বাসা থেকে রওনা দিল। একবারও কি চিন্তা করে দেখেছেন আমার বউকে সামনে রেখে আমাকে প্রপোজ করে? এগুলো ভাবা যায়? তবে এর মধ্যে আশুরও দোষ আছে, কেন আশু তার বান্ধবীদের বলেছে আমি তার মামাতো ভাই লাগি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? না। তোমার আবার এখন কি হলো? আমার আর কি হবে, সব তো একটুর জন্যই যেতে বসেছিল। কেন, নীলার কথা শুনে কি তোমার জ্বলছিল নাকি? আমার বইয়েই গেছে। তা তো দেখতেই পারছি। এখন বাসায় চলো। বাসায় যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার শর্তে মানতে যাব কেন? কারণ আপনি নীলার সাথে এতক্ষণ মিষ্টি মিষ্টি কথা বলেছেন। আমি তোমার শর্ত মানবো না। তাহলে আমি আম্মুকে বলবো আপনি আমার বান্ধবীদের সামনে আমাকে অপমান করেছেন। আমি আবার এসব কিছু কখন করলাম? তা ঠিক, কিন্তু তা আমি আর আপনি জানি, আম্মু তো আর জানে না। একবার ভেবে দেখুন, আমি যদি আম্মুর কাছে বিচার দেই তাহলে আম্মু আপনার কি হাল করবে? বুঝেছি। এখন বলো তোমার কি শর্ত? রাজি হলাম, কারণ আম্মু আশুর সব কথা সত্যি মনে করবে। আপনার শাস্তি হলো আমি বাইকে বসবো আর আপনি বাইক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন। কি?
এখন চেঁচিয়ে লাভ নেই, যা বললাম তাই হবে। শাস্তিটা একটু কমানো যায় না? না না, হবে না। তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আমার অফিসে যেতে হবে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? শুরু করেন। কেয়ার করার আশুর কথা মতো আশুকে বাইকে বসে বাইক নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে চালাতে শুরু করলাম। আশু আমার দিকে মুখ করে বসে আছে, আমি বাইক চালাচ্ছি আর আশু আমার দিকে তাকিয়ে আছে। 10 থেকে 15 মিনিটের মতো চালিয়ে আমার অবস্থা কাহিল, আমি তো ঘেমে একাকার। আমার এই অবস্থা দেখে আশু বলল, বাইক থামান। আমি চুপ করে বাইক চালাচ্ছি। এই, বাইক থামান না কেন? এখন আবার কি হলো? আপনি কি আমার উপর রাগ করেছেন? আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে দেখে কি মনে হয় আমি রাগ করেছি? না, তাহলে এই কথা বলছো কেন? আমি মনে করেছিলাম আপনাকে শাস্তি দিয়েছি বলে আপনি আমার উপর রাগ করেছেন। রাগ করিনি, তবে তাড়াতাড়ি করে আবার অফিসে যেতে হবে। আচ্ছা যান, আপনাকে আজ মাফ করে দিলাম। অনেক ধন্যবাদ। চলো। আবারও বাইক চালাতে শুরু করলাম, তবে এবার হাঁটি হাঁটিয়ে না, বাইক তার আপন গতিতে চলতে শুরু করলো। কিছু সময় পর বাসায় চলে আসলাম। আম্মুর সাথে কিছু কথা বলে ফ্রেশ হতে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম, তারপর আম্মুকে বললাম তাড়াতাড়ি খাবার দিতে। আম্মু এসে খাবার দিল। কি রে, এখন কি আবার অফিসে যাবি নাকি? হুম। ও, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম। অফিসে আসার আগে ভাবলাম আশুর সাথে দেখা করে আসি, যেইভাবে সেই কাজ। চলে গেলাম আশুর রুমে। আশুর রুমের দরজার সামন থেকে চলে আসলাম বাড়ির বাইরে, কারণ আশু তখন ড্রেসিং টেবিলে বসে সাজুগুজু করছিল। এমনিতে বারবার ক্রাশ খাই, এখন যদি আবার সাজুগুজু করে সামনে আসে তাহলে আবার কি করে বসে তা আর বললামই না, কারণ অফিসে লেট হয়ে যাচ্ছে। চলে আসলাম অফিসে। নতুন অর্ডার পাওয়ার ফাইলগুলো চেক করতে লাগলাম। ফাইলগুলো চেক করতে করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় যাওয়ার আগে দোকান থেকে আশুর জন্য আইসক্রিম নিয়ে নিলাম। বাসায় কলিং বেল বাজাতেই আশু এসে দরজা খুলে দিল। আশুকে দেখে মনে হচ্ছে আমার জন্য দরজার পাশে দাঁড়িয়েছিল। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো। এখন ভেতরে আসেন। এই নাও তোমার জন্য। আইসক্রিমগুলো হাতে দিয়ে দিলাম। অনেক ধন্যবাদ। ওয়েলকাম। তারপর চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে আসলাম, দেখে আব্বু বসে বসে টিভি দেখছে। আব্বুর সাথে আমি যোগ দিলাম। কিছুক্ষণ আব্বুর সাথে কথা বললাম। তারপর আম্মু আমাদের ডিনার করার জন্য ডাকলেন। আজও আশু আমাদের খাবার বেড়ে দিল। তারপর আমার পাশে এসে বসলো। খাবার খেয়ে বুঝলাম আজও খাবার আশু রান্না করেছে। ডিনার শেষে চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ভাবছি আশু রানী এখন আমার উপর অধিকার দেখাচ্ছে, তা না হলে আমাকে শাস্তি দিত না। আপনাকে একজন ব্যক্তি তখনই শাস্তি দেবে যখন সেই ব্যক্তি আপনাকে মন থেকে ভালোবাসে, কারণ সে জানে আপনি তার রাগ ভাঙাবেনি। আর এই অধিকারটুকু একমাত্র ভালোবাসার মানুষই রাখে। ভাবলাম ঘুমানোর আগে আশুর সাথে দেখা করে আসি। মাত্র শোয়া থেকে উঠবো অমনি আশু নিজে আমার রুমে হাজির। কি করেন? এই তো তোমার সাথে দেখা করতে যেতাম, আর তুমি চলে আসলে। ও, চলেন দুজনে মিলে আইসক্রিম খাবো। তুমি এখন আইসক্রিম কোথায় পেলে? অফিস থেকে আসার সময় না আপনি নিয়ে আসলেন? এগুলো এখনো খাওনি? না, ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনি আর আমি একসাথে খাবো বলে। দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খাওয়ার এক পর্যায়ে আশু আমাকে বলল, আপনার মনে হয় না আপনি কিছু একটা এড়িয়ে যাচ্ছেন? কই না তো। অফিস থেকে এসে কি একবারও আমার দিকে ভালোভাবে তাকিয়েছেন? আশুর কথা শুনে আশুর দিকে ভালোভাবে তাকালাম। অফিস থেকে এসে আশুর সাথে এত কথা বললাম, একসাথে বসে ডিনার করলাম, কিন্তু এই বিষয়টা তো আমার নজরে পড়েনি যে আশু আমার জন্য এত সুন্দর করে সাজুগুজু করে আছে। আমার পিচ্চি বউটা মনে হয় তার জন্য দরজার পাশে দাঁড়িয়েছিল, যা থেকে আমি এসেই তার সৌন্দর্যের প্রশংসা করি, কিন্তু আমি তো এসব একবারও খেয়াল করিনি। শেষমেশ আমার রুমে এসে নিজ থেকে বলল তাকে দেখতে কেমন লাগছে। আশুকে দেখে এখন মনে হচ্ছে আমার প্রতি অভিমান করে আছে। পরিস্থিতি ঠিক করার জন্য আমি আশুকে বললাম, বাহ আশু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে আগেই বলতাম যে আজ তোমাকে কতই না সুন্দর লাগছে, কিন্তু আমি চেয়েছিলাম তুমি নিজে থেকে আমাকে জিজ্ঞেস করো যে আজ তোমাকে কেমন লাগছে। ডাহা মিথ্যা কথা, আমি এমন কিছুই ভাবিনি। আশুকে বোঝানোর জন্য বললাম, থাক, আর মিথ্যা বলতে হবে না। সত্যি বলছি তো আমি। আমি সব জানি, আর বলতে হবে না। বলে আশু আমার রুম থেকে চলে গেল। আমি অবশ্য অনেক ডেকেছি, কিন্তু কাজ হয়নি। কি জিদ্দি মেয়ে রে বাবা। তবে আমিও কিন্তু কাজটা ঠিক করিনি। বেচারি প্রথমবার আমার জন্য সাজুগুজু করে অপেক্ষা করছিল, আর আমি তাকে কিছুই বললাম না। তারপর বাকি আইসক্রিমটুকু খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো বুকে ভারী কিছু অনুভব করে। ভালো করে চেয়ে দেখি তো আমি 1000 ভোল্টের শক খেলাম, কারণ আমার পিচ্ছি বউ মানে আশু আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বলতে পারেন কিছুক্ষণের জন্য আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম। আবার দ্রুত নিজেকে স্বাভাবিক করলাম, কারণ আমাকে তো অন্য কোনো মেয়ে জড়িয়ে ধরেনি। ধরেছে তো আমার 20টা না 10টা না 5টা না একটা মাত্র আশুরানি বউ। খেয়াল করে দেখলাম আশু একদম বাচ্চা মেয়েদের মতো করে ঘুমাচ্ছে। আশুর গেছে চুল এসে আমার মুখে পড়ছে। আমি একটু নড়াচড়া করলে আর শক্ত করে জড়িয়ে ধরছে। এমন করছে মনে হয় আমাকে ছেড়ে দিলেই আমি কোথাও পালিয়ে যাব। মাথাটা হালকা করে ঘুরিয়ে দেখলাম ঘড়িতে মাত্র সকাল 6:30 বাজে।
আজ আবার শুক্রবার, অফিস যেতে হবে না, আর আশুর আজ কলেজ যেতে হবে না। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটাকে কাজে লাগানো যাক। আমি আস্তে করে আশুকে জড়িয়ে ধরলাম। আশু হালকা নাড়াচাড়া করে আবার ঘুমিয়ে গেছে। আমি প্রথম আশুকে এত কাছ থেকে দেখছি। জড়িয়ে ধরাতে দূরের কথা, ভালোভাবে তো কথাও হতো না। তবে এখন আর এইসব ভেবে লাভ নেই, কারণ আমার আশু এখন পুরোপুরিভাবে আমার হয়ে গেছে। আশুকে নিয়ে ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়ে গেলাম বুঝে উঠতে পারিনি। ঘুম ভাঙলো আশুর ডাকে। এই, আপনি এখনো ঘুম থেকে উঠছেন না কেন? আর একটু ঘুমোতে দাও না প্লিজ। না, আর ঘুমাতে দেওয়া চলবে না, এখন ওঠেন। উঠছি। আস্তে আস্তে চোখ খুলে দেখি আশু আমার সামনে দাঁড়িয়ে আমাকে ঘুম থেকে উঠেছে, আর এমন ভাব করছে যে কিছুক্ষণে কি হয়েছে কিছুই জানে না। আপনারা আবার অন্য কিছু ভাববেন না যে কি থেকে কি করেছি। আমি শুধু বলতে চেয়েছি আশু যে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সেটা। আশু আমার সামনে দাঁড়িয়ে থাকায় আজকে একটা টান দিয়ে আমার বুকে নিয়ে আসি। কাজটা এত দ্রুত করেছি যে আশু এখনো বুঝে উঠতে পারেনি যে কি হচ্ছে। আশুকে আমার বুকে নিয়ে জড়িয়ে ধরলাম। আশু আমার বুকে এসে চেঁচামেচি করছে ছেড়ে দেওয়ার জন্য। তবে কি জানেন, যা বলছে মুখে বলছে, নিজ থেকে ছোটার কোনো চেষ্টাই করছে না। কি করছেন কি? ছাড়েন আমাকে। ছেড়ে দেওয়ার জন্য তো তোমায় জড়িয়ে ধরে নি। ভালো হচ্ছে না কিন্তু। চুপ, আর একটা কথা বলবা না। তোমাকে ভালো করে দেখতে দাও। আশু ঠোঁটে একটা আঙ্গুল দিয়ে বললাম কথাটা। আশু চুপ করে আছে আর দেখছি আমি কি করি। আমার আশু রানীকে কিন্তু সাজগোজ ছাড়াই আমার কাছে পরীর মতো লাগে। আশু চুপ করে আছে। আচ্ছা আশু, তুমি আমার রুমে কখন এসেছো? এখনই তো আসলাম। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। ফজরের আজানের পর এসেছি। আমার বুকে মাথা লুকিয়ে তাহলে আগে মিথ্যা কথা বললে কেন? কিছুক্ষণ চুপ থেকে। কারণ আপনি আমাকে একটুও ভালোবাসেন না। কে বললো আমি আমার আশু রানীকে ভালোবাসি না? আমি নিজেই খুব ভালো করে জানি আপনি আমাকে একটুও ভালোবাসেন না। এটা তোমার ভুল ধারণা। আপনি যদি আমাকে ভালোবাসতেন তাহলে কাল রাতে যখন আপনার সাথে রাগ করে চলে গিয়েছিলাম, আমার রাগ ভাঙাতে চাননি কেন? এখন তো কান্নাই করে দিল। এই কান্না করে না, আমি তো মনে করেছিলাম তুমি ঘুমিয়েছিলা। আমি কারো বাবু টাবু না। আর রাগ করে থেকো না প্লিজ। আসলে দুই গালে আমার হাত রেখে বললাম। আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। তার বলতে আমার 20টা না 10টা না 5টা না, একটা মাত্র পিচ্ছি বউ। তোমাকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো বলো? আচ্ছা, আমাদের দেখে কি কেউ বলবে আমরা স্বামী স্ত্রী? কেন বলবে না? আমাদের বিয়ে 2 বছরের মধ্যে আপনি কি একবারও বলেছেন আমাকে ভালোবাসেন? বলিনি, কারণ তোমার তখন এসব বোঝার মতো পরিস্থিতি ছিল না। আমার কিন্তু আপনার প্রতি ভালোবাসা মানে স্বামীর চোখে দেখা 2 বছর ধরে ছিল না, বলতে পারেন গত 1 সপ্তাহের মতো হলো। আর দেখেন এখন আমার সম্পূর্ণটুকু দিয়ে শুরু আপনাকেই ভালোবাসি। আবার আপনার কাছে ছুটে চলে আসতে মন চাইতো, শেষমেশ আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আপনি নিজে থেকে তো আর আমার কাছে আসবেন না, তাই আমি নিজেই আপনার কাছে চলে আসলাম। তাই এমন কি হলো যে এতদিনে কিছুই হলো না, কিন্তু 1 সপ্তাহে এত ভালোবাসা? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি বলবো। আসলে হয়েছে কি, আমার বান্ধবী পারুলকে আপনি চেনেন? চিনি, বলো। পারুল একটা ছেলেকে গত 5 বছর ধরে ভালোবাসে। ছেলেটা এখন আমাদের সাথেই পড়ে, কিন্তু পারুল আজও সাহস করে বলতে পারেনি যে ওই ছেলেটাকে পারুল গত 5 বছর ধরে এত ভালোবেসে আসছে। আজ থেকে 1 সপ্তাহ আগে মানে শনিবার ইন্টার ফার্স্ট ইয়ারের একটা মেয়ে এসে ওই ছেলেটাকে প্রপোজ করে, আর ছেলেটিও অ্যাকসেপ্ট করে নেয়। আর এদিকে পারুল সব কিছু দেখে অনেক কান্না করে। তারপর বাসায় গিয়ে নাকি সুইসাইড করতে চেয়েছিল। পরের দিন জানতে পারি পারুল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। পারুলের অবস্থা দেখে ওই দিন রাতে আমার একটুও ঘুম হয়নি। জানেন কেন? না, তুমি বলো। কারণ ছিল আপনি। আপনার কথা ভেবেই আমার ঘুম হয়নি। একবার ভেবে দেখেছেন পারুল তো ওই ছেলেটাকে ভালোবাসতো, তারপরেও ছেলেটা ওর ভালোবাসা না বুঝে অন্য কাউকে এখন ভালোবাসছে। আর আমাদের বেলায় দেখেন, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গিয়েছে। আমি তো আপনার সাথে ভালোভাবে কথাও বলতাম না। তো ওই দিন থেকে আপনাকে নিয়ে আমার ভয় হতো, যদি আমার কাছ থেকে আপনাকে অন্য কেউ কেড়ে নেয় তখন আমার কি হবে? তখন তো আমি মরেই যাব। আসো বলেই কেঁদে দিল। আরে কাঁদে না, শোনো, আমি তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। সত্যি তো? সবসময় আমার পাশে থাকবেন? সত্যি সত্যি, 3 সত্যি। এবার একটু জড়িয়ে ধরো তো। আমি পারবো না, আপনি ধরেন। ভোরবেলা তো ঠিকই ধরেছিলে। আপনি তখন দেখেছিলেন? না দেখলে এখন কি এত কিছু জানতে পারতাম? না দেখলে এখন কি এত কিছু জানতে পারতাম? বলে আশুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণের মধ্যে আশু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। অনুভূতিটা প্রকাশ করার মতো না। আপনার ভালোবাসার মানুষ যখন আপনার এতটা কাছে থাকবে, তখন আপনার সবকিছু রংধনুর মতো রঙিন হয়ে যাবে। অতীতের সব রাগ, অভিমান, কষ্ট সবকিছু ভুলে যাবেন। অতীতের সবকিছু বলে ভালোবাসার মানুষটাকে আগলে ধরবেন।
এভাবে কতক্ষণ ছিলাম জানি না। এই শোনেন, হ্যাঁ শুনছি, তুমি বলো। আজ তো শুক্রবার, চলেন আমরা কোথাও থেকে ঘুরে আসি। আমাদের তো এখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। গুড আইডিয়া, ঘুরতে নিয়ে যাব। তবে আমার 2টা শর্ত আছে। আগে বলেন কি সত্য? তুমি রাজি কিনা বলো। রাজি, বলেন। কিছু একটা ভেবে তাহলে শোনো। 1, এখন থেকে আর আপনি আপনি করবে না, তুমি করে বলবে। 2, এখন আমাকে একটা কিস করতে হবে। না, আমি আপনাকে আপনি করেই বলবো। তুমি কিন্তু কথা দিয়েছো আমার শর্ত মানবে। তুমি করে বলবো, তবে আব্বু আম্মুর সামনে আপনি করে বলবো। আপাতত চলে। আর 2 নাম্বারটা? ওটা এখন হবে না। তুমি কিন্তু শর্ত মানছো না। আমারও সময় আসবে বলে দিলাম, এখন চোখ বন্ধ করো। প্রথমবার তুমি করে বললো, চোখ বন্ধ করবো কেন? চুপ করে চোখ বন্ধ করো। এই চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতেই আশুর নরম 2টি হাত আমার গালে অনুভব করলাম। আস্তে আস্তে আশুর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। সময়টা যেন আমার জন্য থমকে দাঁড়িয়েছে। অনুভব করলাম আশুর গোলাপির পাপড়ের মতো ঠোঁটজোড়া আমার ঠোঁটের উপর রাখলো। 2 থেকে 3 মিনিট পর ছেড়ে দিল। তবে আশু একটা আকাম করেছে, সেটা হলো আমার ঠোঁটে কামড় দিয়েছিল। মনে হয় কেটেই ফেলেছে। কেমন দিলাম? তোমার ঠোঁট জোড়াতে মিষ্টি, আগে জানা ছিল না তো? এর আগে চেয়েছিলে? তাহলে এখন আবার চাই? জি না জনাব, এখন আমাকে ছাড়ো এবং নিচে ওঠো। বেলা অনেক হয়েছে, আম্মু আবার আমাকে খুঁজবে। আর একটু থাকো না। আমি তো আর চলে যাচ্ছি না, এখন উঠে ফ্রেশ হতে চাও। তারপর আশু চলে গেল রুমে, আর আমি আসলাম আমার রুমে ফ্রেশ হতে। কি সুন্দর একটা সকাল। ভাবছি প্রতিদিন সকালটা যদি এমন রোমান্টিক হয় তাহলে মন্দ হয় না। ফ্রেশ হয়ে নিচে আসলাম, সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করার সময় আব্বু আম্মুর সামনে আশু আমাকে আবার আপনি আপনি করে কথা বলছিল। নাস্তা শেষ করে চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা শেষ করে আস্তে আস্তে দুপুর 12টা বেজে যায়। তারপর গোসল করে জুমার নামাজ আদায় করতে চলে গেলাম মসজিদে। জুমার নামাজ পড়ে বাসায় আসলাম। এসে সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। খাবার খেয়ে আমার রুমে এসে রেস্ট নিচ্ছে। এমন সময় আশুর আগমন। শোনেন, ও সরি, শোনো, আজ বিকেলে কিন্তু আমরা ঘুরতে যাব, ভুলো না কিন্তু। তুমি চিন্তা করছো কেন? নিয়ে যাবো তো। এখন কি ঘুমাবে? কেন? না, এমনি তুমি ঘুমাও, আমি বিকেলে ডেকে দিবনে। এখন আমি চাই। কোথাও যেতে হবে না, এদিকে আসো তো। বলো। আমরা এখন একসাথে ঘুমাবো। না, তুমি ঘুমাও, আমি চাই। আমি আর কোনো কথা শুনতে চাই না বলে আশুকে আমার পাশে শুয়ে দিলাম। আমি এভাবে ঘুমাবো না। তো কিভাবে ঘুমাবে? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। এতে অনুমতি নেওয়ার কি আছে? তোমার সম্পদ, তুমি যা ইচ্ছে করো। তাই বুঝি? বলে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। দুজনেই চুপ করে আছি, কথা হচ্ছে তবে মুখে না, চোখে। এভাবে শুয়ে থেকে দুজনেই একসময় ঘুমিয়ে যাই। বিকেলবেলা আশুর ডাকে ঘুম ভাঙে। সব কি দিনেই ঘুমাবে নাকি রাতের জন্যও কিছু রাখবে? তুমি যদি আমার পাশে থাকো তাহলে শুধুই কি দিন, রাত দিন সব পার করে দিতে পারি গো। জনাবের ঢং দেখে আর বাঁচছি না, এখন তাড়াতাড়ি ওঠো, ঘুরতে যাবো তো নাকি? যাবো তো। এখন বলো তুমি কি পরে ঘুরতে যাবে? কেন, 3 পিস পরে যাবো? না, তুমি আজ 3 পিস পরবে না। কি কি বলছো এসব? এত অবাক হওয়ার কি আছে? আজ তুমি শাড়ি পরবে, তাই 3 পিস পরতে হবে না। সত্যি আমি শাড়ি পরবো? তুমি আর শাড়ি পরবে। কিন্তু আমার কাছে তো কোনো শাড়ি নেই। তোমার কাছে নেই তো কি হয়েছে, আমার কাছে তো আমার পিছিয়ে বোটার জন্য কিছু শাড়ি আছে। তোমার কাছে শাড়ি কোথা থেকে আসলো? আরে পাগলি, আমাদের বিয়ে হয়েছে 2 বছর। এই 2 বছরে 4টা ঈদ হয়েছে। শাড়িগুলো তোমার জন্য গিফট এনেছিলাম, কিন্তু দেয়ার সাহস পাইনি। একবার দিয়েই দেখতে। এখন এসব কথা বাদ দাও, যাও আলমারিতে আমার কাপড়ের পেছনে 4টা শাড়ি আছে, যেটা তোমার পছন্দ হয় নিয়ে আসো। আমি কালো শাড়িটা পরি আর তুমি তোমার কালো পাঞ্জাবিটা পরবে। যা আজ্ঞা মহারানী। তারপর আমি চলে আসলাম ফ্রেশ হতে, আর আশু শাড়ি নিয়ে রুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে চলে আসলাম। পাঞ্জাবি পরতে যাব, ওই সময় আশুর আগমন। কি হলো, তুমি শাড়ি পরনি কেন? আমাকে কোনোদিন শাড়ি পরতে দেখেছো? না। তাহলে পরবো কি করে? এক কাজ করো, তুমি আম্মুর কাছে যাও, আম্মুই তোমাকে শাড়ি পরিয়ে দিতে পারবে। আম্মু তো বাসায় নেই, তার জন্যই তো এখানে আসলাম। এ তো মহা ঝামেলা, এখন কি করা যায়? আমি বলি কি, আমরা 2 জন মিলে যদি চেষ্টা করি তাহলে কাজ হতে পারে। কি? আমি শাড়ি পরাতে পারি না। আমিও তো পারি না, তাহলে কি আর শাড়ি পরবো না? তা তো হতে পারে না। এই নেন, শাড়িটা ধরেন। আমার সামনে শাড়ি পরতে কি তোমার লজ্জা করবে না? এখানে লজ্জার কি আছে? তুমি তো আমার বর, তাই না? নাও, এখন আমাকে শাড়িটা পরিয়ে দাও। দুজনেই চেষ্টায় ঘন্টাখানিকের মধ্যে শাড়ি পরানো কমপ্লিট হয়। শাড়ি না পরতে পারলে যা হয় আর কি। শাড়ি পরে শেষে আশুকে আয়নার সামনে দাঁড় করালাম। বাহ, আমার বউটাকে তো শাড়িতে বেশ মানিয়েছে। বউটা কার দেখতে হবে না?
তারপর দুজন নিচে নেমে আসলাম। নিচে আব্বু আর আম্মু বসে আড্ডা দিচ্ছে। আমরা দুজনই তাদের সামনে উপস্থিত হলাম। আমাদের দুজনকে এভাবে একসাথে দেখে আব্বু আম্মু অনেকটা অবাক হয়েছে। আব্বু একটু বেশি অবাক হয়েছে মনে হয়। আব্বু আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে বাইরে চলে আসলাম। আসো, তুমি না বললে আম্মু বাসায় নেই? আমি এই কথা কবে বললাম? কিছুক্ষণ আগে না বললে আম্মু বাসায় নেই, যার জন্য আমার কাছে গিয়েছিলে শাড়ি পরতে? আমাকে শাড়ি পরিয়ে কি তোমার ভালো লাগেনি? একদম মুখের ওপর জবাব। ভালো লাগবে না কেন? ভালো তো লেগেছে। তাহলে এত কথা না বলে এখন চলো, যাওয়া যাক। তুমি দাঁড়াও, আমি বাইক নিয়ে আসি। বাইক আনতে যাওয়ার দরকার নেই, কেন? কারণ আমরা রিক্সা করে যাব। যা তোমার ইচ্ছা, চলো, তোমাকে আজ রিক্সা দিয়েই পুরো শহর ঘোরাবো। চলো। বাসা থেকে বেরিয়ে রাস্তায় আসলাম। এসে একটা রিক্সা নিলাম। রিক্সা দিয়ে সারা শহর ঘুরে একটা পার্কে গেলাম। আসলে আমি দুজনের হাত ধরে হাঁটছি আর নানা ধরনের কথা বলছি। বেশ ভালোই লাগছে পিছিয়ে বউটাকে নিয়ে এভাবে হাঁটতে। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো অবাক, তার চেয়ে বেশি অবাক আসু। তাড়াতাড়ি করে মেয়েটাকে আমার কাছ থেকে ছাড়ালাম। মেয়েটির দিকে তাকিয়ে দেখি, আরে এ তো মারিয়া, আমার কলেজ লাইফের বন্ধু। আরে মারিয়া, তুই কেমন আছিস? বন্ধু হয় তুই করে বলতাম। আমি তো ভালো, তুই কেমন আছিস? বলে আবার জড়িয়ে ধরলো। আমি ভালো, তোকে তো দেখাই যায় না। কেন জানিস না, আমি তো দেশের বাইরে চলে গিয়েছিলাম। ও তাই তো বলি, তোর সাথে দেখা হয় না কেন? চিন্তা করিস না, এখন থেকে প্রতিদিন দেখা হবে। ঠিক বলছিস। রাজু, তোর সাথে মেয়েটা কে রে? ও এ হলো আশু, আমার। আরে চিনেছি আমি, ও হলো তোর ফুফাতো বোন আশু, তাই না? কথাটা শুনেই আশু আমার হাতে একটা জোরে চিমটি কাটে। আরে না, ফুফাতো বোন ছিল আগে, এখন আমার বউ হয়। আর তোর ভাবি? ফাজলামি করিস তাই না? এখানে ফাজলামো করার কি আছে? আমরা বিয়ে করেছি 2 বছর হতে চলেছে। বাসায় জানে? আম্মু নিজে আমাদের বিয়ে দিয়েছে। কিভাবে হলো এত কিছু? পরে একদিন সব বলবো। কেমন আছো তুমি? আশুকে জিজ্ঞাসা করলো। আলহামদুলিল্লাহ, ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরো কিছুক্ষণ কথা বলে মারিয়া চলে গেল। আমি আর আশু একটা বেঞ্চে গিয়ে বসলাম। আশু আইসক্রিম এনে দিতে বললো। আমি আইসক্রিম এনে দিলাম। আরো কিছুক্ষণ পার্কে থেকে বেরিয়ে আসলাম। একটা রিক্সা নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। মাঝ রাস্তায় আশু রিক্সা থামাতে বললো। হঠাৎ করেই, চাচা রিক্সাটা একটু থামান তো। কি হয়েছে আশু, কোনো সমস্যা? ওই দেখো ফুলের দোকান, এখন আমার জন্য ফুল নিয়ে আসো। চলে গেলাম আশুর জন্য ফুল আনতে। একগুচ্ছ ফুল এনে আশুর খোপায় লাগিয়ে দিলাম। আবারও রিক্সা চলতে শুরু করলো তার আপন গতিতেই। কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় চলে আসলাম। আব্বু আম্মুর সাথে কথা বলে চলে গেলাম দুজনে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বিছানায় বসে বিশ্রাম নিচ্ছি আর ভাবছি সকাল থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে। কিছুক্ষণ পর ডিনার করার জন্য নিচে আসলাম। দেখে আমার জন্য সবাই বসে আছে। আমি কি আমার চেয়ার টেনে বসে বললাম। আশু আমাদের খাবার বেড়ে দিচ্ছে। খাবার বেড়ে দেওয়া শেষ হলে আমার পাশে চেয়ার টেনে বসে বলল। গত 3 দিন ধরে আশুর হাতে রান্না করা খাবার খাচ্ছি। এই অল্প সময়ের মধ্যেই আশু অনেক ভালো রান্না করতে শিখে গেছে। আশুর রান্না অনেক ভালো হয়েছে। আশু এখন মোটামুটি পাকা গিন্নিতে রূপান্তরিত হয়েছে। আমি যা বুঝলাম সবকিছু আমাকে ইমপ্রেস করার জন্য করে। ভালোবাসা এমনই হয়, আপনি যখন কাউকে মন থেকে ভালোবাসবেন তখন আপনার ভালোবাসার মানুষের মনে জয় করে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, তাকে ভালোবাসার চেষ্টা করবেন, ইত্যাদি ইত্যাদি। আশুর মধ্যে এমন কিছু হচ্ছে যার জন্য আমাকে এখন বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করে। খাওয়ার মধ্যে আশু বলে উঠল, আম্মু আমার কিছু কথা বলার ছিল। এখানে অনুমতি নেওয়ার কি আছে, বল কি বলবি? আমার তো সামনে ফাইনাল পরীক্ষা, তাই রাত জেগে পড়তে হয়। কিন্তু আমার একা রুমে ভয় করে, তাই বলছিলাম কি রাতে পড়ার সময় আমি যদি ওনার রুমে পড়ি আর আমার রুমে এসে ঘুমাই তাহলে কেমন হয়? ভালো তো। তোর কি কোনো সমস্যা হবে? আমার এতে সমস্যা হওয়ার কি আছে? আসু, তাহলে তুই রাজু রুমে পড়তে যাস। আর কোনো সমস্যা হলে রাজুকে জিজ্ঞেস করে নিস। ধন্যবাদ আম্মু। আশুর মুখ দেখে মনে হচ্ছে ও 3য় বিশ্বযুদ্ধ জয় করেছে। সবাই একসাথে ডিনার শেষ করলাম। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। কিছু সময় পর আমার রুমে আশু আসলো, সাথে বই খাতা আর কলমও ছিল। আশু রুমে এসে হাতের জিনিসগুলো একটি টেবিলে রাখলো। আমি এখন আশুর সাথে কোনো কথা হয়নি। আমি দেখছি আশু কি করে। হঠাৎ আশু এসে আমার বুকে চড়ে বসে। আমি আশুর হাবভাব কিছুই বলছি না। এই তুমি না পড়তে এসেছো, তাহলে এসব কি করছো? আজ শুক্রবার, তাই আজ পড়বো না। তাহলে যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। জি না মশাই, আমি এসেছি আমার ইচ্ছা আর যাব আমার ইচ্ছাই। আর আমি পড়বো না, ঠিক আছে? তবে আজ আমি পড়াবো। বিকেলে ঘুরে গিয়ে তোমার মাথা গেল নাকি আশু? জি না, আমার মাথা ঠিক আছে। তো কাকে কি পড়াবো শুনি? এখন আমার বুকের উপর চড়ে বসে আছে। আজ তোমাকে শিখাবো কিভাবে বউকে আদর করতে হয়। আমার বউ? আমার বউ আবার কে? কুত্তা, হনুমান, বিড়াল, শিয়াল
তুই আমাকে এখন বউ হিসেবে অস্বীকার করছিস? তোকে তো আজ মেরেই ফেলবো। কিলঘুষি আর গালি সব আমার উপর দিয়ে যাচ্ছে। তুমি আমাকে তুই করে বললে? তোকে তো এখন কেটে টুকরো টুকরো করবো কুত্তা। তুমি তোমার ওই মাসুম বরটাকে মেরে ফেললে তোমার কি হবে? তুই না বললি আমি তোর বউ না? তাহলে তুই আমার বর হতে যাবি কেন? আমি কখন বললাম তুমি আমার বউ না? এই মিথ্যা বলবি না। তুমি আমার শুধু বউ না, তুমি আমার একমাত্র পিচ্ছি বউ। সে চুপ করে আছে। এই পিচ্ছি বউ, কথা বলো। আমি পিচ্ছি বউ হলে তুমি তো আমার বুড়ো বর। রাগ মনে হয় একটু কমেছে, যার জন্য আবার তুমি করে বলছি। বউ রাগ কমেছে? একেবারেই না। নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলো, কেন গো? তুমি ওই মারিয়ানাকে টারিয়া পেতনিটাকে জড়িয়ে ধরেছিলে কেন? ও এই ব্যাপার। আমার পিচ্ছি বউটা কিন্তু আমাকে নিয়ে হিংসা করছে। তোমাকে নিয়ে হিংসা হবে না তো কাকে নিয়ে হবে শুনি? এখন আমার কথার জবাব দাও। আসলে মারিয়া মেয়েটা এমনি এমনি শুধু গায়ে পড়া স্বভাব। তাই বলে কি তোমাকেও জড়িয়ে ধরতে হবে নাকি? আচ্ছা, আমি মারিয়াকে বলে দেবো নে, যেন আমাকে আর জড়িয়ে না ধরে। এখন হ্যাপি? না। আবার কি হলো? তুমি না বললে ওই পেতনিটার সাথে আবার দেখা করবে? তো না, তুমি ওই পেতনির সাথে দেখা করতে পারবে না। আচ্ছা, দেখা করব না। আমার বরটা কি ভালো। বলে গালে একটা কিস করলো। কি হলো এটা? কেন, ভালো লাগেনি? আরো একটা দিব নাকি? না, এখন না, অন্য কোনো সময়। এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সকালে তোমার কলেজ আছে আর আমার অফিস আছে। আসলে হাবভাব ঠিক লাগছে না, তাই রুমে পাঠিয়ে দিচ্ছি। না, যাব না। কেন? কারণ আজ আমি তোমার সাথে ঘুমাবো। না না, আম্মু জানলে খারাপ বুঝতে পারে। তুমি না একটা ভিতর ডিম। তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, তাই না? আমরা তো স্বামী স্ত্রী, তা ঠিক, কিন্তু আম্মা আমাদের একসাথে একই বিছানায় থাকতে না করেছে, কারণ তুমি এখনো প্রাপ্তবয়স্ক হওনি। তোমার কি মাথা ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে? কেন, কি হয়েছে? গত মাসে না আমার জন্মদিন পালন করলাম সবাই মিলে? তো আরে গাধা, ওই দিন থেকেই আমার 18 বছর পড়েছে। তাই নাকি? তুমি এত বড় হয়ে গেছো? তোমার কি আর আমাকে নিয়ে ভাবার সময় আছে? আরে না, তেমন কিছু না। সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। তা ঠিক। এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তো, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আম্মু! আর একটা কথা বললে কিন্তু খুন করে ফেলবো। চুপচাপ আমাকে জড়িয়ে ধরে তুমিও ঘুমাও। কি আর করার, আশুকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে রইলাম। মেয়েটা দিনে দিনে পাগলি হয়ে যাচ্ছে। কথায় কথায় আমার সাথে অভিমান করে। আমার অনেক ভালো লাগে আশুর অভিমান ভাঙিয়ে হাসি খুশি রাখতে। কিছুক্ষণের মধ্যে আশু ঘুমিয়ে পড়ে। একদম বাচ্চাদের মতো আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে ছেড়ে দিলে আমি পালিয়ে যাব। ঘুমের মধ্যে কতই না মায়াবী লাগছে আমার পিচ্ছি বউটাকে। মন চায় শুধু মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকি আর সারা জীবন পার করে দিই। মায়াবী চেহারা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেল মনেই নেই। সকালে ঘুম ভাঙলো আশুর ডাকে। এই ওঠো, অনেক বেলা হয়ে গেছে। আর একটু ঘুমাতে দাও। পরে কিন্তু দেরি হয়ে যাবে, এখন ওঠো। দেরি হলে কিছু হবে না। আর তুমি এখানে কি করো? আমার কাছে এসো তো। বলে একটা না আমার কাছে নিয়ে আসলাম। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। গতকালের মতো একটা দাও, তাহলে এখনই উঠে পড়বো। গতকাল আবার কি দিয়েছিলাম? এখন মনে পড়েছে? না, আমি পারবো না। তাহলে আমি আজ এখান থেকে উঠছি না। সকাল সকাল কি শুরু করলি সব? আগে আমার পাওনা পরিশোধ করো, তারপর গতকালের মতো একটা কিস করে আমিও চটপট উঠে ফ্রেশ হতে চলে গেলাম। না হলে আবার দেরি হয়ে যাবে। ফ্রেশ হয়ে নিচে আসলাম। সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তার মাঝে আব্বু আম্মুর সাথে কিছু কথা বললাম। বলে রুমে চলে আসলাম অফিসের জন্য রেডি হতে। আর আশু চলে গেল কলেজের জন্য রেডি হতে। আমি রেডি হয়ে আশু রুমে আসলাম। আশু এখনো রেডি হচ্ছে। রেডি হতে আর কত দূর? এই তো হয়ে গিয়েছে, শুধু হিজাবের পিনগুলো লাগাবো। ঠিক আছে। তারপর আশু রেডি হয়ে শেষ হলো। দুজন নিচে নেমে আসলাম। আম্মুকে বলে আশুকে নিয়ে চলে আসলাম। তুমি দাঁড়াও, আমি বাইক নিয়ে আসি। যাও। এবার চলো, বাইক নিয়ে এসে। না, ওর ব্যাগটা রাখো। আশুর ব্যাগটা আমার হাতে দিল। আমি ব্যাগ দিয়ে কি করবো? কিছু করতে হবে না, ব্যাগটা শুধু তোমার কাছে রাখো। বসেছে ঠিক মতো। ব্যাগটা আমার সামনে নিয়ে পড়ে নিলাম। চলো। বাইক চলছে তার আপন গতিতে। গন্তব্য প্রথমে আশুর কলেজ, তারপর আমার অফিস। পেছন থেকে আশু এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর আশুর কলেজের সামনে চলে আসি। দেখলাম নীলা মাত্র কলেজে আসলো। আমাদের দিকে কাছে আসলো। কেমন আছেন ভাইয়া? জি ভালো, তুমি কেমন আছো? কিভাবে ভালো থাকি বলেন? দূরে গিয়ে মর, এখানে কি? তুই আমাকে এভাবে বলতে পারলি? আচ্ছা, এইসব বাদে বল না, ভাইয়া কি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছে? তোর মাথা থেকে কি এখনো ভূত নামে নাই? বল না প্লিজ। বাবু, বলে দাও তো তোমার বউকে। তুই ভাইয়াকে বাবু বলছিস কেন? কারণ তোমার ভাইয়ার বউ আর কেউ না, আমি নিজেই। আমি তোর সাথে মজা করতে যাবো কেন? তুই দুলাভাইকে জিজ্ঞাসা কর।
আমাকে নীলা দুলাভাই বানিয়ে দিল। কি চালু মেরে বাবা। দেখো নীলা, আমি কিন্তু তোমাকে সবকিছু বুঝিয়ে বলেছি। তুমি এখন মন দিয়ে পড়াশোনা করো, দেখবে আমার থেকে ভালো ছেলে তোমার পিছনে ঘুরঘুর করবে। আর একটা কথা, আশু আর আমি স্বামী স্ত্রী, আমাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, বুঝলে? বেচারি চুপ হয়ে আছে। অমনি কলেজের ঘন্টা বাড়ি দেয়। আশু আর নীলা কলেজের ভিতরে চলে যায়, আর আমি চলে আসি অফিসে। অফিসে ম্যানেজারকে ডেকে আনলাম। স্যার, আমাকে ডেকেছেন? রফিক চাচা, তোমাকে কতবার করে বললাম আমাকে স্যার না বলতে? আমি তোমার ছেলের মতো। তুমি ছোটবেলা থেকে আমাকে ভালোবাসো, আদর যত্ন করে আমাকে বড় করেছো, আর তুমি আমাকে চেয়ার বলে ডাকছো? তা কেমন দেখায় চাচা? আসলে রফিক চাচা আমাদের কোম্পানি শুরু থেকে ম্যানেজার পদে আছে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে তাকে দেখেছি। অসম্ভব ভালো একজন মানুষ। আচ্ছা, এখন থেকে আর স্যার বলবো না। এখন ঠিক আছে। চাচা, আমাদের নতুন প্রজেক্টগুলোর কাজ কেমন চলছে? তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকভাবেই চলছে। আগামী সপ্তাহের আগে আমার সব প্রোডাক্ট রেডি হয়ে যাবে, আর যথাসময়ে আমরা ডেলিভারি করতে পারবো। বাহ, খুব ভালো। চাচার সাথে নতুন প্রজেক্ট নিয়ে আরো অনেক কথা হলো। চাচা চলে যাওয়ার পর কিছু ফাইল ছিল, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ ঘড়িতে তাকে দিকে আশুর কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি করে চলে আসলাম আশুর কলেজের সামনে। এসে দিকে কলেজ ছুটি হয়ে গেছে। আশু আর নীলা কলেজের এক পাশে এসে দাঁড়িয়ে আছে, মনে হয় আমার জন্য। বাইক দাঁড় করে আশুর সামনে চলে গেলাম। আশু আমাকে দেখে বলল, এত দেরি হলো কেন? অফিস অনেক কাজ ছিল তো, তাই আসতে দেরি হয়ে গেছে। এখন চলো। আসো। বাইক ওই দিকে। আশুকে নিয়ে চলে আসলাম বাসায়। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আশু মনে হয় এখনো ফ্রেশ হচ্ছে। খাওয়া দাওয়া করে রুমে এসে একটু বিশ্রাম নিয়ে আবার অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। অফিসে যাওয়ার আগে আশুর সাথে দেখা করতে গেলাম। খাওয়া দাওয়া করেছো? না, একটু পর খাবো। আমি অফিসে চলে যাচ্ছি, তুমি খাওয়া দাওয়া করে নিও। জি, তুমি সাবধানে যেও। চলে আসলাম অফিসে। যথারীতি অফিসে কাজ সম্পন্ন করলাম। আজ আবার একটু রাত করে কাজ শেষ করলাম, যাতে কাল দুপুরের অফিসে না আসতে হয়। বাসায় আসার পথে আশুর জন্য চকলেট নিয়ে আসলাম। দরজায় বেল বাজাতে আশু এসে দরজা খুলে দিল। আমার হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে নিল আশু। আজ এত দেরি হলো কেন? আরে চিন্তা করছো কেন? কিছু কাজ ছিল, কমপ্লিট করে আসলাম, যেন কাল দুপুরের অফিসে যেতে না হয়। ও, তাহলে বাসায় একটা ফোন করে বলতে। আচ্ছা, ভুল হয়ে গেছে, এমন আর হবে না। দরকার হলে ফোন দেবো, কেমন? এখন আমাকে ভিতরে আসতে দাও। আসো। চলে আসলাম রুমে। আমার পিছনে পিছনে আশু আসলো। আশুর জন্য আনা চকলেটগুলো এখনো দেয়নি, ভাবলাম রাতে আমার রুমে আসলে দেবো। চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি আশু আমার অফিসের কাপড়গুলো গুছিয়ে রাখছে। আশু কাজ শেষ করে, নিচে চলো, ডিনার করবে। চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে। আশুর মুখ দেখে বোঝা যাচ্ছে আশু এখনো ডিনার করেনি। আশু আর আমি নিচে চলে আসলাম। টেবিল আগে থেকে খাবার রাখা ছিল। আমি গিয়ে আমার চেয়ারে বসলাম। আব্বু আম্মু খেয়েছে? তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, পরে আমি জোর করে খাইয়ে ঘুমানোর জন্য পাঠালাম। ভালো করেছো। তারপর আশু আমাকে খাবার বেরিয়ে দিয়ে আমার পাশে চেয়ারে বসলো। আমি খাবার খাচ্ছি, আর আশু আমার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে কিছু না খায় আশুর মুখটা কেমন শুকিয়ে আছে। আমি আশুকে খাবার খাওয়ার জন্য বলছি না, আর আশু আমার দিকে চেহারা মলিন করে তাকিয়ে আছে। হঠাৎ এক লোকমা ভাত আশুর মুখের সামনে ধরলাম, আর আশু গপ করে খেয়ে নিল। তুমি যে খাওয়া দাওয়া করনি আমাকে বলনি কেন? সব কিছুকে বলে দিতে হয়, কিছু কিছু জিনিস নিজে থেকে বুঝে নিতে হয়। এখন যদি আমি তোমাকে না খাইয়ে দিতাম তাহলে? আমার বিশ্বাস ছিল তুমি আমাকে খাইয়ে দিবে, যার জন্য এখন তোমার হাতে খাচ্ছি, দেখছো না? বুঝলাম। এবার হা করো। আশুকে খাওয়াচ্ছি আর আমি নিজেও খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আশুর মুখটা মুছে দিলাম। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। আশু আমার সাথে আসলো। এসে বিছানায় বসলাম। আমি বলছিলাম কি, আজ তো অনেক রাত হয়ে গিয়েছে, তাই আজ আর পড়তে বসবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। ঠিক আছে, আজ পড়তে হবে না, কিন্তু কাল থেকে নিয়মিত পড়তে বসবে, কারণ সামনে কিন্তু তোমার ফাইনাল পরীক্ষা। কাল থেকে আর মিস হবে না, কাল থেকে নিয়মিত পড়তে বসবো। চলো এখন ঘুমাবো। বিছানার এক পাশে শুয়ে পড়লো। আমি এখনো বসে আছি। তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। আজও আমি তোমার সাথে ঘুমাবো, এটা তোমার শাস্তি, কারণ তুমি আজ অফিস থেকে দেরি করে এসেছো। আজই কিন্তু লাস্ট। দেখা যাবে। কিছু বললে? কই না তো। তারপর আমি শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়তে আশু এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। হঠাৎ মনে পড়লো আজ তো আশুর জন্য চকলেট এনেছিলাম, যা এখনো দেয়া হয়নি। আশুকে জোর করে আমার বুক থেকে সরালাম। সরিয়ে আমি বিছানা থেকে উঠে পড়লাম। আমার কাণ্ড দেখে আশু রীতিমতো অবাক হচ্ছে। আশু কিছুই বুঝতে পারছে না আমি কেন একে সরিয়ে দিলাম। আমি আশুর অবস্থা বুঝতে পেরে তাড়াতাড়ি করে চকলেটগুলো নিয়ে আসলাম। চকলেটগুলো এনে আশুকে দিলাম, দিয়ে আবার শুয়ে পড়লাম এবং আশুকে টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম। আশু এতক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছে। এভাবে কি কেউ উঠে যায়? কেন, কি হয়েছে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন গো? আমি ভাবলাম
তোমার বুকে এসে শুয়েছি বলে রাগ করে চলে যাচ্ছ। কি যে বলো না, আমি কি আমার পিচ্চি বউটার সাথে রাগ করতে পারি? এসব কথা বাদ দাও, এখন চকলেট খাও। আমি এই চকলেট খাবো না। কেন? কারণ তুমি এই চকলেট আনতে গিয়ে আমাকে ভয় দেখিয়েছো। আচ্ছা সরি, আর এমন করবো না, এবার খাও। এই নাও, আমাকে খাইয়ে দাও। চকলেটের প্যাকটা আমার দিকে দিয়ে আমি আশুকে চকলেট খাইয়ে দিচ্ছি, আর আশু বাচ্চাদের মতো করে চকলেট খেয়ে যাচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছো কেন? তুমিও কি চকলেট খাবে নাকি? তুমি খাও, এতে আমার শান্তি। না না, এই নাও, তুমিও একটু খাও, না হলে আমার পেট ব্যথা করবে। আমার মুখে এক টুকরো চকলেট দিল, আর আশাআশি করছে এখন তাড়াতাড়ি খাও, ঘুমোতে হবে। আসলে চকলেট খাওয়া শেষ হলে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। যদি এতক্ষণে আমার বুকে শুয়ে শুয়ে চকলেট খাচ্ছিল, তবে এখন শক্ত করে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণের মধ্যে আশু ঘুমিয়ে পড়ে। আমার মুখটা হালকা উঠে আশুর কপালে ভালো লাগার পর সেঁকে দিলাম। আশু কিছুটা নড়ে সরে আবার ঘুমিয়ে পড়লো। আমি আশুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমাদের সময় যেতে লাগলো। দুজন দুজনের প্রতি টান, ভালোবাসা, যত্ন নেওয়া ইত্যাদি ইত্যাদি হাজার গুণ বাড়তে লাগলো। বলতে পারেন কেউ কাউকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারি না। পবিত্র ভালোবাসা মনে হয় এমনই হয়, যেখানে একজন আরেকজনের প্রতি আস্থা বিশ্বাস থাকবে। সেই ভালোবাসা কখনো মরিচা ধরে না, শুধু থাকবে প্রিয়জনের প্রতি ভালোবাসা। ভালোবাসা বাড়ার সাথে সাথে আশুর বায়নাগুলো বেড়ে গিয়েছে। যেমন অফিস থেকে তাড়াতাড়ি আসা, কোনো মেয়ের দিকে না তাকানো, অফিস থেকে আসার সময় কিছু নিয়ে আসতে হবে, আর না আনলে আমার সাথে কথা বলে না। আরো একটা নতুন বায়না ধরেছে, অফিসে যাওয়ার সময় এবং রাতে আসার সময় তাকে চুমু দিতে হবে। এটা নাকি স্ত্রী হয়ে স্বামীর কাছে অধিকার। আমার আর কি, আশুর পাগলামিগুলো মানে বায়নাগুলো পূরণ করতে অনেক ভালোই লাগে। যখন কোনো কারণে রাগ করে বায়না ধরে না, তখন আশুর বায়নাগুলো মিস করি। হতে পারে এটাই ভালোবাসা। আশু এখন প্রতিদিন নিয়মিত পড়তে বসে, তবে আমার রুমে। আশু যতক্ষণ পড়বে ততক্ষণ আশুর পাশে চেয়ারে বসে থাকতে হবে। ওর পড়া শেষ হলে দুজনে একসাথে জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ি। যদিও পড়া শেষে আশুকে রুমে গিয়ে ঘুমোতে বলি, কিন্তু প্রতিদিন কোনো না কোনো অজুহাত দিয়ে আমার সাথেই ঘুমাবে। আশুর পড়া শেষে আমার সাথে থেকে যাওয়া ব্যাপারটা মনে হয় আম্মু আন্দাজ করতে পেরেছে, তবে আম্মু আমাদের কিছু বলেনি। হতে পারে আমরা স্বামী স্ত্রী, তাই। দেখতে দেখতে 3 মাস চলে গেল। আগামী শনিবার থেকে আশুর ফাইনাল পরীক্ষা শুরু। আশু এখন খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আম্মু অবশ্য অনেক আগে থেকেই আশুর কাজ বন্ধ করে দিয়েছে মন দিয়ে পড়ার জন্য। পরীক্ষার আর 2 দিন বাকি, তাই বেশি রাত পর্যন্ত আশু পড়ে। আশুর পড়ার ধরন কিছুটা পরিবর্তন করেছে, কারণ অফিস থেকে সে আশুর সাথে কিছুক্ষণ চেয়ারে বসে থাকতে কোমর ব্যথা ধরে যায়। এসব আমি বলিনি, আশুই বলেছে। তাই আমাকে এখন আর বিছানায় পা দুটো সামনে রেখে সোজা রেখে বসতে হয়, আর আশু আমার কোলে বসে পড়ে। আমাকে আবার পিছন থেকে আশুকে জড়িয়ে ধরতে হয়, তা না হলে নাকি আশুর পড়ায় মন বসে না। আমি এখনো ঠিক বুঝলাম না, পড়ার এই পরিবর্তনে করা সুবিধা হলো আমার নাকি আশুর। বিষয়টি নিয়ে ভাবতে হবে। আপনারা কি বলেন, পড়ার এই পরিবর্তনে কার লাভ হলো, আমার নাকি আশুর? দেখতে দেখতে আশুর পরীক্ষার দিনে চলে আসলো। আশু ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে পড়তে বসার জন্য। সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, তাই আমিও আর বেশি শুয়ে না থাকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে নিচে গিয়ে আমার আর আশুর জন্য নাস্তা নিয়ে আসলাম আমার রুমে। আশুকে আমি নাস্তা খাইয়ে দিচ্ছি, আর আশু মন দিয়ে পড়ছে। আশুর সাথে সাথে আমিও খাচ্ছি। নাস্তা করার পর আশু রেডি হতে চলে গেল। আমি অফিসের জন্য রেডি হতে লাগলাম। আজ প্রথম পরীক্ষা, তাই আজ একটু আগে যেতে হবে। তাই আব্বু আমার কাছ থেকে দোয়া নিয়ে আশুকে নিয়ে পরীক্ষার হলে চলে আসলাম। কলেজের গেট এখনো খোলেনি। আশু আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, সাথে আরো হাজারো মানুষ। এই শোনো না, আমার না ভয় করছে। তুমি না আমার পিচ্ছি বউ, তোমার মুখে এইসব কথা শোভা পায় না। একদম ভয় পাবে না, মন দিয়ে পরীক্ষা দেবে। যেগুলো কমন পড়বে সেগুলো আগে শেষ করে ফেলবে। কিছুক্ষণের মধ্যে গেট খুলে দিল। আশুর পরীক্ষা যাওয়ার হলের সময় চলে এসেছে। চারপাশে তাকিয়ে দেখলাম সবাই ভেতরে যাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তোমার হাতটা দাও তো। কি করবে? আশু ডান হাতটা আমার হাতে দিয়ে চারপাশে তাকিয়ে আশুর হাতে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। আশু চুপ করে আছে। এখন যাও, আর মন দিয়ে পরীক্ষা দাও, কেমন? একদম সময় নষ্ট করবে না। সবার কাছেই দোয়া চাইলাম, শুধু তুমি পাতে আমার জন্য দোয়া করো কিন্তু। পাগলি একটা, আমার কাছে দোয়া চাইতে হবে না, আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। এখন যাও, দেরি হয়ে যাচ্ছে। তারপর এসে চলে গেল কলেজের ভিতরে। আমি চলে আসলাম অফিসে। অফিসে এসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছিল, সেগুলো কমপ্লিট করতে শুরু করলাম। ফাইলগুলো দেখা হলে রফিক চাচাকে ডাক দিলাম। জি বাবা, বলো কেন ডাকছো? চাচা, আমি আজ থেকে কিছুদিন লাঞ্চের টাইমের পর অফিসে থাকবো না, তাই দরকারি ফাইলগুলো বের করে রাখবেন। আমি বাসায় গিয়ে চেক করে নেব। আর আজকের ফাইলগুলো চেক করা শেষ, আগামীকালেরগুলো বের করে রাখবেন। জি, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু সামলে নেব। ধন্যবাদ চাচা। আজ তো আশি মামুনির পরীক্ষা, তাই না? জি চাচা, আসার সময় পরীক্ষার হলে নামিয়ে দিয়ে আসলাম। ও চাচা, আমি এখন চলে যাচ্ছি। আশুকে নিয়ে বাসায় যাব। দুপুরে পর অফিসে আসবো না, আপনি সব সামলে নিন। হোম যাও। চাচাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে আসলাম আশুর পরীক্ষার হলের সামনে।
এখনো পরীক্ষা শেষ হয়নি, আরো প্রায় 15 মিনিট বাকি আছে। বাইক দাঁড় করিয়ে দাঁড়িয়ে রইলাম আশুর অপেক্ষায়। লাঞ্চের পর অফিসে না যাওয়ার কারণ হলো বিকেল আশুকে টাইম দেওয়া। আমি না থাকলে পড়তে বসবে না। কিছুক্ষণ পর আশুর পরীক্ষা শেষ হলো। আমার মতো আরো অনেকে দাঁড়িয়ে আছে। দূর থেকে আশুকে হাত দেখালাম। আশু আমার হাত দেখে আমার কাছে চলে আসলো। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। বলেছিলাম না টেনশন করো না, পরীক্ষা ভালো হবে। এখন চলো বাসায় যাওয়া যাক। চলো। আশুকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাইক তার আপন গতিতে চলছে। এভাবে দেখতে দেখতে এক এক করে আশু সবগুলো পরীক্ষা শেষ হতে চলেছে। আজ আশুর শেষ পরীক্ষা। পরীক্ষার হলের সামনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে আশু পরীক্ষা শেষ হবে। প্রতিদিনের মতো বাইক দাঁড় করিয়ে দাঁড়িয়ে আছি। পরীক্ষা শেষ হতে আশু সোজা আমার কাছে চলে আসে। প্রতিদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকায় এখন আর হাত দেখাতে হয় না। আজ পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজও পরীক্ষা ভালো হয়েছে। চলো এখন বাসায় যাওয়া যাক। চলো। আশুকে নিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। কিছু দূর যেতেই আশু বাইক থামাতে বলল। বাইক থামাও। কি হয়েছে? পরীক্ষা থাকায় অনেকদিন ধরে আমার আইসক্রিম খাওয়া হয় না। তো এখন আমি আইসক্রিম খাবো। ওই দেখো আইসক্রিমের দোকান। হাত দিয়ে দোকান দেখিয়ে দিল। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আইসক্রিম আনতে চলে গেলাম রাস্তার উপরে, কারণ আইসক্রিমের দোকান ছিল রাস্তার উপরে। দোকানে গিয়ে 2টা কোন আইসক্রিম নিলাম, একটা আমার আর একটা আশুর। রাস্তা বেরোচ্ছি আর আশুকে 2টা আইসক্রিম নিয়েছি তা দেখাচ্ছি। 2টা আইসক্রিম দেখে আশু আরো খুশি হয়েছে। হঠাৎ একটা মাইক্রোবাস হর্ন বাজালো। আমি দ্বিধায় পড়ে গেলাম, কি করব? মাইক্রোবাসটিকে যাওয়ার জন্য সাইড দেব নাকি রাস্তা পার হয়ে যাব? চোখের পলকের মধ্যে মাইক্রোবাসটি আমার কাছে চলে আসলো। মাইক্রোবাসটি যে আমার সাথে সংঘর্ষ হবে অমনি কে যেন আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি হচ্ছে আমার সাথে? খেয়াল করলাম যে আমাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল সে আর কেউই না, আমার আশু। পরক্ষণের মধ্যে আশু মাইক্রোবাসের ধাক্কায় দৌড়ে গিয়ে ছিটকে পড়েছে। আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দৌড়ে আশুর কাছে চলে গেলাম। রক্তে ঝরঝর করছে আশুর সারা শরীর। মাইক্রোবাসটি দ্রুত সেই জায়গা ত্যাগ করে চলে যায়। আমি আশুকে ধরে কান্না করছি। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। অল্প সময়ের মধ্যে মানুষজনে ভরে গেছে। আমি চিৎকার করে বলছি, কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকেন, আমার আশুকে আমি হারাতে পারবো না। আমি আশুকে ধরে বিলাপ করে কান্না করছি। তুমি এটা কি করলে আশু? আমাকে বাসা থেকে নিজেই শেষ করে দিলে নিজেকে। প্লিজ কথা বলো আমার সাথে। তোমার কিছু হলে আমার কি হবে? আমি তোমাকে কিছু হতেই দেব না। আশু অজ্ঞান হয়ে পড়ে আছে আমার কোলে। কিছুক্ষণ পর একটা অ্যাম্বুলেন্স আসলো। কে মনে হয় ফোন করেছিল। আমি আশুকে কোলে করে অ্যাম্বুলেন্সে শুয়ে দিলাম। অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। বাসায় ফোন করে দিলাম। আম্মু ফোন ধরলো। কি বলবো তাদের? আমার জবান যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি চুপ করে শুধু ফোপাচ্ছি। কিরে, তুই কথা বলছিস না কেন? আমি এবারে চুপ করে আছি। কি হয়েছে বল আমাকে। আর আশু কোথায়? আশুর পরীক্ষা তো শেষ, ওরে গিয়ে নিয়ে আয়। আম্মু, আশুর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে আমাকে বাসাতে গিয়ে নিজেকে নিজে শেষ করে দিল। আম্মু চুপ করে আছে, কোনো কথা বলছে না। আশুকে এখন সিটি হাসপাতালে নিয়ে যাচ্ছি বলে ফোনটা কেটে দিলাম। আম্মুর সাথে কথা বলে আমার বন্ধু নাইমকে ফোন দিলাম। নাইমকে সবকিছু বললাম। কিছুক্ষণের মধ্যে আশুকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হলো। আশুকে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হলো। ডাক্তার আশুকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আমি বাইরে একা একা দাঁড়িয়ে আছি। মনের মধ্যে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে আমার পিচ্চি বউ আশুর অপারেশন হচ্ছে। পিচ্চিটা একেবারে পাগলি হয়ে গেছে আমাকে বাঁচানোর জন্য। নিজেকেই শেষ করে দিল। আমার আশুর কিছু হলে আমি তো বেঁচে থেকেও জীবন্ত লাশ হয়ে যাব। কথাগুলো ভাবছি, ওই সময় আমার বন্ধু নাইম আসলো। ভাবি, এখন কেমন আছো? অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, এখনো কোনো ডাক্তার বের হয়নি। কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই তো করছি। আমি ভেঙে পড়লে চলবে না, তাহলে আব্বা মা আরো ভেঙে পড়বে। তুই চিন্তা করিস না, তোর বাইক আমি তোর বাসায় রেখে আসছি। তুই আমাদের বাসায় গিয়েছিলি? তাহলে আব্বা আম্মুর কি অবস্থা? ওরা এখন আসছে না কেন? আমি কি দেখি আঙ্কেল আন্টির মাথায় পানি দিচ্ছে। পরে আঙ্কেল বলল তোর সাথে কথা বলার পর নাকি জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই আমি আঙ্কেলকে আন্টির কাছে থাকতে বলেছি। আর আমি এখন হাসপাতালে। কিছুক্ষণ পর 2জন ডাক্তার আর 2জন নার্স বেরিয়ে আসলো। একজন ডাক্তার থাকলো, বাকি সবাই চলে গেল। আমি দৌড়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার আশু কেমন আছে? প্লিজ ডাক্তার বলুন তো, আমার আশু কিছু হবে না? শুনুন, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই যতদূর পারেন এই পজিটিভ রক্তের ব্যবস্থা করেন। আমি খোঁজ নিয়ে দেখেছি আমাদের হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্ত নেই। এখন রোগ বিপদমুক্ত, কিন্তু 1 ঘন্টার মধ্যে যদি রক্ত ব্যবস্থা করতে না পারেন তাহলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। যত রক্ত লাগে আমার কাছ থেকে নিন। আলহামদুলিল্লাহ, আমরা যদি এখনই রোগীকে রক্ত সরবরাহ করতে পারি তাহলে রোগীর দ্রুতই জ্ঞান ফেরা সম্ভব হবে। আপনি আসুন আমার সাথে। আমি নাইমকে শক্ত করে জড়িয়ে ধরলাম।
জীবনে বন্ধুর ভূমিকা কতটুকু আজ আমি বুঝতে পারলাম। আজ নাইম না থাকলে অন্য কিছু হতে পারতো। বন্ধু, আমি তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। চুপ, একদম কান্না করবি না। তুই আমার বন্ধু না, তুই আমার ভাইয়ের থেকেও বেশি। আর তুই যে ঋণের কথা বলছিস না, এটা তো সামান্য কারণ। আমি তোর কাছে এর থেকেও বেশি ঋণী। তুই আমার বাবার জীবন বাঁচিয়েছিস, আজ তোর জন্য আমার বাবার জীবন বেঁচে আছে। কথাগুলো বলে নাইম ডাক্তারের সাথে চলে গেল রক্ত দিতে। আসলে আমি একদিন নাইমের বাবার জীবন বাঁচিয়েছিলাম। নাইমের বাবা ব্যবসায়ী মানুষ। একদিন রাতে আমি রাস্তা দিয়ে আনমনে হাঁটছিলাম, তখন একজন লোকের চিৎকার শুনতে পেলাম। দৌড়ে লোকটার কাছে গেলাম, গিয়ে দেখি 4 থেকে 5 জন লোক নাইমের বাবাকে মারছে। আমি আর দাঁড়িয়ে থাকলাম না, ঝাঁপিয়ে পড়লাম লোকগুলোর ওপর। লোকগুলোকে উড়কি মারতে শুরু করলাম। এক পর্যায়ে লোকগুলো পালিয়ে যায়। তারপর নাইমকে ফোন করে আনি। পরে জানতে পারি নাইমের বাবা ব্যবসায় অংশীদাররাই লোক পাঠিয়েছে। এখন বর্তমানে আসা যাক। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আশুর কাছেও যেতে দিচ্ছে না। কিছুক্ষণ পর দেখে আব্বু আর আম্মু আসছে। আম্মু এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি আম্মুকে সান্ত্বনা দিতে পারছি না। কি বলে সান্ত্বনা দেব আম্মুকে, যে আশুকে আমার থেকে বেশি ভালোবাসে, যাকে সুখে রাখার জন্য আমার মনে আশুর প্রতি ভালোবাসায় সৃষ্টি করছে। আম্মু, কান্না করো না, দেখবে তোমার আশু একদম ঠিক হয়ে যাবে। ডাক্তার অপারেশন করে বেরিয়ে এসেছে। আশু এখন বিপদমুক্ত। আশুর নাকি অনেক রক্তক্ষরণ হয়েছে, তাই নাইম গেছে রক্ত দিতে। নাইমের সাথে আশুর রক্ত মিল রয়েছে। দেখবে কিছুক্ষণের মধ্যে আশু আবার ভালো হয়ে যাবে। আল্লাহর উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। আমাদের আশুর কিছু হবে না। তুমি এখন কেমন আছো? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি। কিছুক্ষণ পর নাইমও চলে আসলো। রক্ত দেওয়া মনে হয় কমপ্লিট হয়েছে। নাইমের সাথে সাথে ডাক্তার এসেছে। আমরা ওনার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিয়েছি। এর থেকে বেশি রক্ত নেওয়া ওনার জন্য ঝুঁকিপূর্ণ হবে। আপনি এখন 2 ব্যাগ নিয়ে কাজ করেন, আমরা আরো রক্তের ব্যবস্থা করছি। আমার আর আশুর রক্ত এক। আপনার যত রক্ত লাগে আমার কাছ থেকে নিয়ে নেন। দরকার হলে আশুর জন্য আমার শরীরের সব রক্ত দিয়ে দিব। সরি ম্যাডাম, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি অনেক দুর্বল। আপনার কাছ থেকে আমরা কোনোভাবে রক্ত নিতে পারবো না। না ডাক্তার, আমার থেকেই রক্ত নিতেই হবে। সরি, আমাদের কাজ জীবন বাঁচানো, জীবন নেওয়া নয়। আমরা এখন এই 2 ব্যাগ রক্ত দিয়ে কাজ করব। আপনারা আরো রক্তের ব্যবস্থা করেন। ডাক্তার আবার চলে গেল অপারেশন থিয়েটারে। তোমরা কোনো চিন্তা করো না, আমি লোকজন লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রক্তের ব্যবস্থা হয়ে যাবে। সাথে সাথেই আব্বু কার কাছে যেন ফোন করলো, যে কোনো মূল্যে হোক 2 ঘন্টার মধ্যে এ পজিটিভ রক্তের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তোমরা কোনো চিন্তা করো না, দেখবে 1 ঘন্টার মধ্যে রক্ত চলে আসবে। তাই যেন হয় আব্বু। শহরের অন্যতম বিজনেসম্যান হয়, মোটামুটি অনেক পাওয়ার আছে, তাই হয়তো রক্ত পেতে বেশি সমস্যা হবে না। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। আমরা দৌড়ে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার, আশু এখন কেমন আছে? দেখেন, রোগী এখন বিপদমুক্ত আছে। তবে আমরা যে মেশিন দিয়ে অপারেশন করছিলাম সেই মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। কি বলছেন এসব? আমাদের এখন কিছু করার নেই। আপনারা রোগীকে দ্রুত অন্য কোনো হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রোগীকে এভাবে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই সবকিছুর ব্যবস্থা করছি। আব্বু আমার কাছ থেকে একটু দূরে গিয়ে কাকে যেন ফোন করলো। কথা শেষ করে আবার আমাদের কাছে আসলো। সবকিছু রেডি হয়ে গিয়েছে। আশুকে আমার বন্ধুর পপুলার সেন্টার হাসপাতালে নিয়ে যাব। সেখানে আশুর অপারেশনের জন্য সবকিছু রেডি করা হচ্ছে। ওখানে আর বেশি সময় থাকলাম না, একটা অ্যাম্বুলেন্সে করে আশুকে পপুলার সেন্টার হাসপাতালে নিয়ে আসলাম। দেখ বন্ধু, আমার মেয়ের যেন কিছু না হয়। আমি আমার মেয়েকে খুব তাড়াতাড়ি সুস্থ দেখতে চাই। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। এদিকে অপারেশনের কাজ কতটুকু এগিয়েছে? আমার হাসপাতালে সব থেকে ভালো ডাক্তারদের টিম গঠন করছি আশু মামনির অপারেশনের জন্য। আর অপারেশনের যাবতীয় যা দরকার সবকিছু রেডি আছে। তারপর তাড়াতাড়ি করে আশুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছি। আমাদের সাথে শিকদার কাকা ছিল। আম্মু এখনো কান্নাকাটি করছে। 2 থেকে 3 ঘন্টা হতে চলেছে, এখন অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়নি। আমরা সবাই নানান চিন্তা করছি, আর শিকদার কাকা আমাদের সান্ত্বনা দিচ্ছে। দীর্ঘ 3.5 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসে। ডাক্তার বের হতে দেখতে আমরা সবাই দৌড়ে ডাক্তারের কাছে চলে আসলাম। ডাক্তার, আমার আশু এখন কেমন আছে? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলল, আলহামদুলিল্লাহ, আমাদের অপারেশন সফল হয়েছে। কথাটা শোনা মাত্র সবার মুখে খুশির আওয়াজ সৃষ্টি হলো। তাহলে ডাক্তার অপারেশন করতে এত টাইম লাগলো কেন? শিকদার সাহেব আমাদের আগেই বলেছিল রোগী নাকি আগে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই আমাদের জন্য অপারেশন করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তাই আমরা সময় নিয়ে অপারেশনটা করেছি, কোনো প্রকার রিস্ক না নিয়ে। আমরা কি এখন আশুকে দেখতে পারবো? এখন রোগীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। জ্ঞান ফিরলে আমরা রোগীকে বেডে শিফট করব। তারপর রোগীকে দেখতে পারবে, তার আগে না। কথাগুলো বলে ডাক্তার চলে গেল। এখন শুধু অপেক্ষা, কখন আমার পিচি বউটার জ্ঞান ফিরবে। অপেক্ষার সময় যেন শেষ হতে চায় না।
ঘন্টার পর ঘন্টা আশুর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছি। সময় পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু আশুর জ্ঞান এখনো ফেরেনি। আম্মু আর আব্বুকে জোর করে নাইমের সাথে বাড়িতে পাঠিয়ে দিলাম। রাতে ডাক্তার এসে আশুকে আবার পর্যবেক্ষণ করলেন। ডাক্তার বের হবার পর, ডাক্তার আশুর এখনো জ্ঞান ফিরছে না কেন? দেখুন, এখানে চিন্তার কিছু নেই। রোগীর এর আগেও এক বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয় এমন করেছে, তবে কাল সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। বাকি সব উপরওয়ালার কাছে। ডাক্তার, আমি কি এখন আশুর সাথে দেখা করতে পারি? দেখুন, আপনাকে আগে বলেছি, রোগীর জ্ঞান না ফেরা পর্যন্ত দেখা করতে পারবেন না। প্লিজ ডাক্তার, আমাকে এক নজর দেখতে দেন। এইভাবে যেতে দেওয়া ঠিক না, তবে আপনাকে যেতে দিচ্ছি, কিন্তু রোগীর সামনে কোনো ধরনের কথা বলা যাবে না। জি ডাক্তার। স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়লাম। অবশেষে আমার পিচ্চি বউটাকে দেখতে পারবো। একজন নার্স এসে আশুর কেবিনের দরজা খুলে দিল। আস্তে আস্তে আশুর কাছে গেলাম। আমার সামনে চঞ্চল একটা বডি স্থির হয়ে শুয়ে আছে, কোনো নাড়াচাড়া করছে না। আসলে আমার নীরবতা দেখে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। দোষক দিয়ে অঝরে কষ্ট নামক পানি বেয়ে পড়ছে। আশুর বেডের পাশে একটা চেয়ার ছিল। আস্তে আস্তে চেয়ারটিতে বসলাম। নার্স, আপনি একটু বাইরে যাবেন প্লিজ? সরি স্যার, আপনাকে এখানে একা থাকতে দেয়া হবে না। প্লিজ আমাকে 10 মিনিট সময় দিন, তারপর আপনি আবার চলে আসবেন। 10 মিনিট পর আমি আবার আসব। নার্স বাইরে চলে গেল। আস্তে করে আমার হাত দুটো আশুর গালে রাখলাম। আশুর শরীরটা এখনো ঠান্ডা হয়ে আছে। আস্তে করে আশুর কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। মুখে কোনো শব্দ করছি না। যদি নার্স চলে আসে, আজ আমাকে বাঁচাতে গিয়ে আমার আশুর এই অবস্থা, কথাটা ভাবতে আমার হৃদয়টা হাহাকার করে ওঠে। আশুকে যতই দেখছি ততই কান্না আসছে। কেবিনে আরো কিছুক্ষণ থেকে বাইরে চলে আসলাম। এসে দেখি কেবিনের বাইরে নার্স বসে আছে। আমাকে দেখেই, কি স্যার, 10 মিনিট আগেই চলে আসলেন? তারপর ফোনটা বের করে শিকদার কাকার কাছে ফোন করলাম। আসসালামু আলাইকুম কাকা, আমি রাজু বলছি। ওয়ালাইকুম আসসালাম। হাসপাতালে কি কোনো সমস্যা হয়েছে? না কাকা, তেমন কিছু না। কাকা, আমি কি রাতে আশুর কেবিনে থাকতে পারবো? না বাবা, তা হয় না। প্লিজ কাকা, আমি আশুকে কোনো ডিস্টার্ব করব না, শুধু ওর সামনে চেয়ার পেতে বসে থাকবো। আচ্ছা, আমি বলে দিচ্ছি। কাকা, আমার সাথে একজন নার্স আছে, তাকে বলে দেন। আমি নার্সের হাতে ফোনটা ধরিয়ে দিলাম। শিকদার কাকা নার্সের কথা বলা শেষে, আপনি পারেনও বটে। কথা বলেই ফোনটা আমার হাতে দিয়ে নার্স চলে গেল। জি কাকা, বলেন। আমি নার্সকে বলে দিয়েছি তুমি এখন আশু মামুনের কেবিনে থাকতে পারবে। ধন্যবাদ কাকা। ফোনটা কেটে আবার কেবিনে চলে আসলাম। সবকিছুই পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার আশুর কোনো পরিবর্তন হচ্ছে না। যেভাবে ছিল সেভাবে আছে। আবার কি আশুর পাশে বসলাম। এখনো কোনো কথা বলছি না, শুধু নীরবে চোখের পানি ফেলছি। আমি আমার চোখ জোড়াকে নিয়ন্ত্রণ করতেই পারছি না। চোখ জোড়া শুধু কেঁদেই যাচ্ছে। আস্তে করে আশুর মাথা বুলিয়ে দিচ্ছি। আশুর মাথা বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। সকালে কারো হাতের স্পর্শে আমার ঘুমিয়ে গেছে। চোখ খুলে দিকে আশুর একটা হাত আমার গালের উপর রেখেছে। আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। আমি অদ্ভুত নয় না আশুর দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছো কেন? আমার কিন্তু লজ্জা করছে। কথাটা শুনে আমার ভাবনায় ছেদ পড়ল। আমি বিশ্বাস করতে পারছি না আমার আশুর জ্ঞান ফিরেছে। খুশিতে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে। আশু আবার বলল, এই, তুমি কথা বলছো না কেন? আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। জড়িয়ে ধরলাম আশুকে। আশুর কপালে, গালে, নাকে চুমু খেতে লাগলাম। আমি খুশিতে ভুলে গেছি আশু এখন অসুস্থ। আউস, ব্যথা পাচ্ছি তো। ওহ সরি, আমি ভুলে গিয়েছিলাম তুমি অসুস্থ। এই, আমাকে ছাড়লে কেন? আমার হাতটা ধরো না প্লিজ। আমার চোখের দিকে তাকিয়ে বলল। চুপ করে আশুর হাতগুলো ভুলিয়ে দিচ্ছি। তুমি ওই সময় আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? আমি মনে করেছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম যে তোমার জ্ঞান ফিরেছে। এখন বিশ্বাস হয়েছে? হয়েছে। কয়টা বাজে এখন? ওয়েট, দেখে বলছি। ঘড়িতে তাকিয়ে দেখে ভোর 5টা বাজে। আমার দিকে তাকিয়ে আছে। ভোর 5:30 বাজে। তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। না, এখন যেতে হবে না, পরে যেও। আমার হাত ধরে আটকেই বলল, ডাক্তার তো তোমার চেক আপ করবে। পরে করবে, এখন বলো না প্লিজ। তোমার জ্ঞান ফিরেছে কখন? আবার চেয়ারে বসে আশুর হাতটা ধরলাম। এখনই জ্ঞান ফিরবে। জ্ঞান ফেরার পর দেখে তুমি আমার মাথা হাতে রেখে ঘুমিয়ে আছো, আর আমি যখন তোমার গালে স্পর্শ করি তখন তোমার ঘুম ভেঙে যায়, আর তুমি ভেবেছিলে তুমি স্বপ্ন দেখছো। ও, আমি কিন্তু তোমার উপর রেগে আছি। তুমি কেন এমন পাগলামি করলে? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম বলো? তুমিই বলো। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষগুলো এক এক করে হারিয়ে দিতে পারি। সবাই বলে আমার জন্য নাকি আমার বাবা মা মারা গিয়েছে। এখন আবার আমার জন্য যদি তোমার কিছু একটা হতো, তাহলে আমি বেঁচে থেকে ও জীবন্ত লাশ হয়ে যেতাম। আমি চাই না আমার ভালোবাসার মানুষগুলো আমার থেকে দূরে চলে যাক। কথাগুলো বলছে আর কান্না করছে। এই কান্না করো না প্লিজ। তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। আর এখন তোমার বেশি কথা বলা ঝুঁকিপূর্ণ। এখন যাই, ডাক্তারকে ডেকে আনি। যাও। এই শোনো,
চলে যাচ্ছিলাম, পিছন থেকে আবার ডাক দিল। কিছু বলবে? তুমি কাল থেকে কিছু খাওনি তাই না? ঠিকই তো, আমি কাল সকালে নাস্তা করার পর আর কিছু খাইনি। আসলে টেনশনে সবকিছু ভুলে গেছি। এখন গিয়ে বাইরে থেকে কিছু খেয়ে নিবে। তোমাকে ছাড়া লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই। তোমাকে ছাড়া আমি একা কিভাবে খাই বলো? পাগলামো করো না, আমাকে তো স্যালাইন দিয়ে রেখেছে, এখন এটাই আমার খাবার। ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখে নিও। আচ্ছা, খাবো নি। আশুকে কেবিনে রেখে বাইরে চলে আসলাম। আব্বুকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। আব্বু আশুর জ্ঞান ফিরেছে। আমি আশুর সাথে কথা বলেছি, এখন মোটামুটি ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আর তোর আম্মু রাস্তায় আছি, এখনই চলে আসবো। এত পরে এসে কি করবে? বাচ্চা একটু রেস্ট নাও। হাসপাতালে মেয়েকে রেখে কি বাসায় মন থাকে? তোর আম্মু সারা রাত 2 চোখ এক করেনি। আচ্ছা, সাবধানে আসো। আব্বুর কাছ থেকে ফোন কেটে দিয়ে নাইমকে একটা ফোন দিলাম। প্রথমবার রিং হয়ে কেটে গেছে, মনে হয় ঘুমোচ্ছে। আবার ফোন দিলাম, সাথে সাথে রিসিভ করলো। নাইম, আশুর জ্ঞান ফিরেছে, আমি কথা বলেছি, এখন মোটামুটি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি এখন আসছি। আরে না, তোর এখন আসতে হবে না। তুই টেনশন করবি তাই এখন জানালাম। এখন ঘুমা, পরে সময় করে আসিস। আচ্ছা। নাইমের সাথে কথা বলে ফোন কেটে দিলাম। এরপর ডাক্তারের কেবিনে গেলাম। আসসালামু আলাইকুম স্যার, আশুর জ্ঞান ফিরেছে। আলহামদুলিল্লাহ, আমি বলেছিলাম না সকালের মধ্যে রোগীর জ্ঞান ফিরবে। এখন চলেন দেখে আসি। চলেন। স্যার, আপনি কি রাতে বাসায় যাননি? এত ভোরে হাসপাতালে চলে আসলেন? আশুর কেবিনের দিকে যেতে যেতেই বললাম। শিকদার সাহেবের নির্দেশ, গতকাল বিকাল থেকে আগামী 48 ঘন্টা হাসপাতাল থাকতে হবে, যেন রোগীর সেবায় কোনো গাফিলতি না হয়। ধন্যবাদ স্যার। ডাক্তার আমি দুজনে আশুর কেবিনে প্রবেশ করলাম। ডাক্তার ভালোভাবে আশুর চেক আপ করছে। আশুর চেক আপ শেষে, এখন আর চিন্তার কিচ্ছু নেই, এখন শুধু ক্ষতস্থানগুলো শুকাতে সময় লাগবে। জি ডাক্তার। আর রোগীর আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। জি ডাক্তার। আচ্ছা, আশুকে এখন কিছু খেতে পারবে? রোগীর এখন মাত্র জ্ঞান ফিরেছে, এখন কিছু খেতে পারবে না। 12 ঘন্টা আগে কিছু খাওয়ানো যাবে না। আপনি চিন্তা করবেন না, রোগীকে স্যালাইন দেওয়া হয়েছে, অন্য কিছুর প্রয়োজন নেই। জি ডাক্তার। ডাক্তার চলে গেল। আমি আশুর হাতগুলো আমার হাতের মুঠোয় নিয়ে আশুর পাশে বসলাম। কি বলেছিলাম না আমি এখন কিছু খেতে পারবো না, আমাকে স্যালাইন দেওয়া হয়েছে। বুঝেছি। তুমি এখনো কিছু খাওনি কেন? পরে দেখবে আমাকে সুস্থ করতে গিয়ে তুমি নিজেই অসুস্থ হয়ে গিয়েছো। তুমি অসুস্থ থাকলে আমি এমনিতেই অসুস্থ থাকি। আব্বু আম্মা আসতেছে, ওনার আসার পর গিয়ে কিছু খেয়ে আসবো। ওকে? ওকে। আমার হাতে আস্তে করে একটা চুমু দিল। হাসপাতালে ভর্তি এসো, তারপর রোমান্স খেলো না। অসুস্থ বলে যে রোমান্স করব না তা তো হতে পারে না, আমার অধিকার আছে তোমার সাথে রোমান্স করার। কার উপর কি অধিকার আছে আশু মামনির? পেছন থেকে আম্মু বলল, না আম্মু, তেমন কিছু না। আশু মা, এখন কেমন আছিস? এখন মোটামুটি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমার চিন্তা করতে হবে না মা। বলতো মা, কেন এমন পাগলামি করলি? তোমার গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে হয়। আমার অ্যাক্সিডেন্টের কথা আশুকে জিজ্ঞেস করছে, কারণ আমি শুধু বলেছিলাম আশুর অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু কিভাবে হয়েছে বলা হয়নি এখনো। আমি এসব কথা এখন বাদ দাও তো। ডাক্তার বলে দিয়েছে আশুকে কম কথা বলতে। কথা ঘুরিয়ে নিলাম, এখন এসব কথা বলার সময় না। আশুর খাবার ব্যাপারে ডাক্তার কিছু বলেছে? ডাক্তার বলছে 12 ঘন্টার আগে কিছু খাওয়ানো যাবে না। আমি কিছু খাচ্ছি না বলে তোমার ছেলেও কাল থেকে না খেয়ে আছে। আশু মামনি, এখন আর তোর চিন্তা করতে হবে না, আমি নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। এখন ভালোই ভালোই খেয়ে নাও। আমার দিকে তাকিয়ে, খাচ্ছি তো। আমার সামনে খাবে, তোমাকে নিয়ে বিশ্বাস নাই। আব্বুর সামনে বসে নাস্তা করলাম। নাস্তা করা শেষে নার্স এসে আশুকে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেল। 8 থেকে 10 ঘন্টা পর নাকি জ্ঞান ফিরবে। আম্মু আব্বুকে আবারও বাসায় পাঠিয়ে দিলাম। আশু অজ্ঞান থাকা অবস্থায় নাইম এবং শিকদার কাকা দেখে গেছে। আশু কিভাবে আরো 1 সপ্তাহ হাসপাতালে রাখা হলো। এই 1 সপ্তাহে আমি একবারের জন্য হাসপাতাল থেকে বাইরে যাইনি। সারাক্ষণ আশুর সাথে থেকেছি, যেন আশু কোনোভাবে বোরিং ফিল না করে। তাছাড়া আশুকে এই অবস্থায় রেখে কোনো কাজে মনও বসবে না। 1 সপ্তাহ পর আশুকে বাসায় নিয়ে আসা হলো। আশুকে আরো মাস দেখ রেস্টে থাকতে হবে। আমি এখন আবার অফিসে যাওয়া কন্টিনিউ করেছি। যথাসম্ভব দ্রুত কাজ শেষ করে আশুকে সময় দিতে হয়। আশু এখন আমার সাথে আমার রুমেই থাকে। তাও আম্মু নিজে থাকতে বলেছে, আশু সেবাও করতে বলেছে, কারণ আম্মু এখন জানে আমাকে বাসা থেকে আশু অ্যাক্সিডেন্ট হয়েছে। আশুকে এখন রুমেই থাকতে হয়, নিচে যাওয়া বারণ। আমি অফিসে থাকলে আব্বু আম্মু আমার রুমে এসে আশুর সাথে আড্ডা দেয়। এখন সবসময় আমি আশুকে খাবার খেয়ে দিই। এখন রাতের খাবার নিয়ে রুমে আসলাম। আশু, খাবার নিয়ে এসেছি, চলো এবার খেয়ে নাও। খাইয়ে দাও। হা করো। চুপচাপ খাচ্ছে, আর আমিও খাচ্ছি খাওয়ার মধ্যেই। তুমি তো আমাকে সবসময় খাইয়ে দাও। তাও আজ আমিও তোমাকে খাইয়ে দেই। জি না,
তোমার শরীর ভালো হোক, তারপর যত ইচ্ছা আমাকে খাইয়ে দিও, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, খাওয়া শেষ করে প্লেটগুলো নিচে রেখে আসলাম। চলো না আমরা ব্যালকনিতে গিয়ে বসি। চলো। প্রতিদিন রাতে খাওয়া শেষ করে বেলকনিতে গিয়ে বসা এখন আমাদের রুটিন হয়ে গেছে, কারণ আশু রুমে বসে থাকতে থাকতে নাকি ভালো লাগে না, তাই রাতে দুজন একসাথে বসে গল্প করি। আশুকে ধরে আস্তে আস্তে বেলকনিতে নিয়ে গেলাম, আশুকে ধরে চেয়ারে বসালাম, আর আমি চেয়ারের পিছনে দাঁড়ালাম। শোনো না, আমার এভাবে বসলে শরীর ব্যথা করে। পিছন থেকে আমার হাতটা আশুর হাতে নিয়েই, তাহলে চলো তোমাকে নিয়ে রুমে যাই। না, রুমে যাব না, এখানে ভালো লাগছে। তোমার শরীরে যে ব্যথা করছে তার কি হবে? এক কাজ করো, তুমি চেয়ারে বসো, আমি তোমার কোলে বসি, তাহলে আমার শরীরে ব্যথা করবে না। এখন সব বুঝেছি। আশুকে ধরে দাঁড় করালাম, আমি চেয়ারে বসলাম, আর আশু আমার কোলে বসলো, পাগুলো ঝুলিয়ে রাখলো, আর হাত দুটো দিয়ে আমার গলা জড়িয়ে ধরেছে। আশুর মাথাটা আমার বুকের সাথে ভর দিয়ে রেখে, একটা কথা বলি? বলো। তুমি এখনো সরাসরি কোনো কিছু আমার কাছে চাও না কেন? কই, চাই তো। তাহলে সবকিছু ঘুরিয়ে পেঁচিয়ে বলো কেন? সবকিছু তো আর সরাসরি চাওয়া যায় না, তাই ঘুরিয়ে পেঁচিয়ে বুঝাতে হয় আমার বুড়ো বরটাকে। বুঝলাম। এভাবে বেলগুনিতে অনেক কথা হলো। কথা বলতে বলতে একসময় আশু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আশুকে কোলে নিয়ে রুমে নিয়ে আসলাম, আস্তে আস্তে বিছানায় শুয়ে দিলাম। এইভাবে আমাদের ভালোবাসার দিনগুলো অতিক্রম হতে লাগলো, আর আশু আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। আশুর পুরোপুরি সুস্থ হতে 1.5 থেকে 2 মাস লেগে গেল। আশু এখন আবার আগের মতো চলাফেরা করতে পারে। সকালে সবাই মিলে নাস্তা করছিলাম। শোন রাজু, তোর আব্বু আর আমি মিলে একটা ডিসিশন নিয়েছি। আশু এখন সম্পূর্ণ সুস্থ আছে, তাই আগামী শুক্রবার তোর আর আশু মামুনির বৌভাতের অনুষ্ঠানটা সম্পূর্ণ করে ফেলতে চাই। আম্মুর কথা শুনে আশু আর আমি একজন আরেকজনের দিকে তাকিয়ে আছি। আম্মু, এই সময় এইসব না করে পরে করলে হয় না? আমার কথা শুনে আশু চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। থাক বাবা, আর ঢং করতে হবে না, সময় আর বেশি নেই, বিকালে মার্কেটে যাব, তাই অফিস থেকে তাড়াতাড়ি বাসায় আসবি। ঠিক আছে। নাস্তা শেষ করে রুমে আসলাম। অফিসে যাওয়ার জন্য রেডি হতে হবে। আমার পিছন পিছনে আশু আসলো, রুমে ঢুকে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, তারপর আমার বুকে এসে বসলো। তুই বউ ভাতের অনুষ্ঠান করতে না করেছিলি কেন? রেগে আছে, যার জন্য আমাকে তুই করে বলছে। আরে আমি কি আম্মুর সামনে সরাসরি বলতে পারি আমার বউ ভাতের কথা? বাবুর ঢং দেখে আর বাঁচি না। ওই বিয়ে করেছো 3 বছর হতে চলেছে, আর এখনো বউ ভাত হয়নি, বাসরাত হয়নি, এটা কোনো বিয়ে হলো? একদম এই কথাগুলো বললো আশু। আবার বলো তো, কি বলেছো? আমি একবারের কথা বারবার বলি না। লজ্জা পেয়ে মনে হয় বুঝতে পেরেছে যে সে কি বলে ফেলেছে। তাহলে এখন লজ্জা পাচ্ছ কেন? এমনি, তোমার মাথা। আশু আমার উপর থেকে উঠে চলে গেল নিচে, আর আমি অফিসের জন্য রেডি হতে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর আশুকে ডেকে আনলাম আমার টাই পরিয়ে দেওয়ার জন্য। আপনাদের তো বলতে ভুলে গেছি, আশু সুস্থ হওয়ার পর থেকে নিয়মিত আমাকে টাই পরিয়ে দেয়। আশু একটু তাড়াতাড়ি করো, আজ এমনিতে দেরি হয়ে গেছে। চুপ করে আমার টাইটা পরিয়ে দিচ্ছে আশু। আমি আশুর কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে আছি। আশু কোনো কথা বলছে না, মনে হয় কিছুক্ষণ আগের কথাগুলো ভেবে এখনো লজ্জা পাচ্ছে। আশু, জানো, লজ্জা মাখামাখি তোমাকে অপূর্ব সুন্দরী লাগছে। তোমার টাই বাঁধা শেষ? তো আবার কি, অফিসের না দেরি হয়ে যাচ্ছে? তা ঠিক। বলে আশুর কপালে ভালোবাসার একটা পরশ রেখে দিয়ে অফিসে চলে আসলাম। বিকেলে অফিস থেকে এসে সবাই একসাথে মার্কেটে গেলাম বৌভাতের কেনাকাটা করার জন্য। আমার সবকিছু আশু পছন্দ করে দিয়েছে। অবশ্য আশুর পছন্দ আছে বলতে হবে, সবগুলো জিনিস আমার অনেক পছন্দ হয়েছে। আমি আশু কিছু জিনিস পছন্দ করে দিলাম। এক এক করে সবকিছু কেনাকাটা শেষ করলাম। বিয়ের কেনাকাটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, তাই বেশি কিছু বললাম না। দেখতে দেখতে আশু আর আমার বৌভাতের দিনও চলে আসলো। রঙিন আলো দিয়ে ঝলমলে করেছে সারা বাড়ি, আত্মীয় স্বজন দিয়ে ভরে আছে সারা বাড়ি। একমাত্র ছেলের বৌভাত বলে কথা, কোনো কমতি রাখেনি আব্বু আম্মু। আশুকেও রুমে বিউটিশিয়ানের মহিলারা সাজাচ্ছে। 2 ঘন্টা ধরে আশুকে সাজানো হচ্ছে। এই ফাঁকে আমি রেডি হয়ে নিলাম। অবশ্য আমার সাথে আমার বন্ধুরাও ছিল। আশু পছন্দ করে দেয় বেনারসিতে আমাকে ভালোই মানিয়েছে বলতে হবে। রেডি হয়ে বেরিয়ে আসলাম রুম থেকে। এখন আশুর সাজসজ্জা হয়নি। মেয়েদের একটাই সমস্যা, বলা যায় বড় ধরনের সমস্যা, তা হলো সাজসজ্জায় প্রচুর পরিমাণ সময় ব্যয় করে। নিচে এসে মেহমানদের আপ্যায়ন করছি আমি, আর আমার বন্ধুরা আছে সুন্দরী মেয়ের খোঁজে। শালারা আমার সামনে আসলে এখন মেরে ভত্তা বানিয়ে ফেলতাম। আমার বউবাতে আমি নিজেই কাজ করছি। আমার কি কপাল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভার্সিটি লাইফের বন্ধু লামের সাথে কথা বলছিলাম। অমনি সিঁড়ির দিকে নজর গেল, আমার চোখ জোড়া যেন ওখানে আটকে গেল। আমার এই অবস্থার কারণ হলো আমার পিচ্চি বউ আশু। আম্মু আশুকে নিয়ে সিঁড়িতে নিচে নামছে। আজ আমার পিচ্চি বউটাকে অপূর্ব সুন্দর লাগছে, যার বর্ণনা আমার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব না। আশুকে নিয়ে আস্তে আস্তে আমার সামনে নিয়ে আসা হলো, কিন্তু আমি যেন কোনো ঘরের মধ্যে আছি। এখন অপলক দৃষ্টিতে আশুর দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমার কাঁধে কারো হাত অনুভব করলাম।
যেদিকে আম্মু আমার কাঁধে হাত রেখেছে। ভাবতে লাগলাম, আম্মু না আশুর সাথে সিঁড়িতে ছিল, এখানে কিভাবে আসলো? ভালো করে তাকিয়ে দেখি আম্মুর সাথে আশু দাঁড়িয়ে আছে। আম্মু আমাকে বলল, যা আশুকে নিয়ে গিয়ে স্টেজে বস, মেহমানরা সবাই চলে এসেছে। আশুর হাতটা আমার হাতে দিয়েই যাচ্ছি। আশুর হাত ধরে স্টেজের দিকে যাচ্ছি। সবাই আমাদের দিকে হাততালি দিচ্ছে। আম্মুর সাথে এখনো কোনো কথা হয়নি। স্টেজের পাশাপাশি দুটো চেয়ার রাখা হলো, যা খুব সুন্দর করে সাজানো। আশু আর আমি দুটো চেয়ারে বসলাম। আশু আমার কানে কানেই বলল, অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? সবাই কি বলবে? কই না তো, আমি তো জাস্ট আমার বউটাকে দেখছিলাম। তা ভালো করেই জানি। তোমার সাথে মেয়েটা কে ছিল? কোন মেয়ের কথা বলছো গো? যে মেয়েটির সাথে এতক্ষণ দাঁড়িয়েছিলে? ও হলো লামিয়া, আমার ভার্সিটি লাইফের বন্ধু। একটু চোখের আড়াল করলাম, এতেই জনাব অন্য মেয়ের সাথে ঢলাঢলি শুরু করে দিলে। মনে হচ্ছে চোখ দিয়ে গেলে খাবে। নাউজুবিল্লাহ, এসব কি বলছো? অনেকদিন পর দেখা হলো, তাই একটু কথা বলছিলাম। আজ রাতে তোমার সব বের করব। বলেই চলে গেল ছবি তুলতে। আমি তো আশুর কথা শুনে রীতিমতো ব্যাবাচাকা খেয়ে গেলাম। ঘোর বাংলো বন্ধুদের ডাকে, কি রে, কি এত ভাবছিস? বাবির সাথে দাঁড়া, তোদের ছবি তুলবো। দাঁড়াচ্ছি। সবাই এখন আমাদের ছবি তোলা ব্যস্ত হয়ে পড়েছে। ছবি তোলা হলো, ভিডিও করা হলো, আরো কত কি। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান সুন্দরভাবে শেষও হলো। এখন রাত বাজে 12:30। আমরা বন্ধুরা সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছি। অনুষ্ঠান শেষ হয়েছে সেই 11টা বাজে। তারপর থেকে আমাদের আড্ডা চলছে। কিছুক্ষণ পর আমার এক ভাবি আসলো ছাদে, মানে আমার মামাতো ভাইয়ের বউ। কি ছোট জামাই, আজ যে তোমার বাসর রাত, তা কি ভুলে গেলে নাকি? মেয়েটা সেই কখন থেকে একা একা রুমে বসে আছে। আমি ভাবছি আজ বাসরটা তোমার সাথেই করব। কি, আশুকে বলবে নাকি ব্যাপারটা? তো এত ছোট জামাই করো কেন? এসব কথা বাদ দাও, এখন তাড়াতাড়ি তোমরা রুমে যাও, না হলে তোমাকে ডাকতে তোমার আম্মু আসবে বলেছে। তুমি যাও, আমি আসতেছি। ভাবি চলে গেল। আমি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচে আসবো, তখন আমার গণতর বন্ধুরা বলে দিল বাসরাতে বিড়াল মারতে। জাগা মাথা আমি কিছুই বুঝিনি। ছাদ থেকে নেমে রুমে আসলাম। এসে দেখি রুমের সামনে মহিলাদের ভিড়। দরজা আটকে দাঁড়িয়ে আছে সবাই। আমাকে দেখে সবাই বলতে লাগলো, আগে টাকা দাও, না হলে ভাষার ঘরে ঢুকতে পারবে না। আমার ঘরে আমি যাব, এতে টাকা দিতে হবে নাকি? এত বেশি কথা শুনতে আমরা চাই না। আমরা অনেক কষ্ট করে তোমার বাসর ঘর সাজিয়েছি, তাই আমাদের টাকা দাও। কত টাকা? 10,000 টাকা। কি, বাসর ঘর সাজাইতে 10,000 টাকা লাগে? লাগে, এখন টাকা দাও। সবাই আমার অবস্থা দেখে হাসাহাসি করছে। কিছু টাকা কমানো যায় না? না, কোনো কমাকমি নেই। তাহলে আর কি করার আছে? আমি আবার ছাদে চলে যাই। আমার কপালে মনে হয় বাসর ঘর নাই। মুখটা গোমরা করেই বললাম, এতে দেখি কোনো কাজ হয় কিনা। তুমি যদি এখন চলে যাও, তোমার যে গুন্ডি বউ বাবা আমাদের ছাড়বে না, তাই তোমার জন্য 5,000 টাকা ছাড় দিলাম, বাকি 5,000 টাকা দাও। এই নাও টাকা। 50 টাকা, 100 টাকার কতগুলো নোট দিলাম। এত গুঁড়ো টাকা কেন? গুনে নাও, তাহলেই তো হয়। এখন আমাকে যেতে দাও। আমার কাছ থেকে টাকা নেওয়া এবার বুঝো মজা। যাও, আর সবকিছু ধীরে সুস্থে তাড়াহুড়া করো না, কেমন? বলে সবাই হাসাহাসি শুরু করলো। আমি কিছু বললাম না। লজ্জা মুখে রুমে চলে আসলাম। রুমে এসে তো আমি সম্পূর্ণ অবাক হওয়ার কারণ হলো রুমটাকে অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে। রুম থেকে গোপন ফুলের সুবাসও আসছে, চারদিক থেকে মোমবাতির আলো আসছে। এত সৌন্দর্যের মাঝেও এর থেকে সুন্দরী একজন লুকিয়ে আছে, আর সে হলো আমার পিচ্ছি বউ আশু। লক্ষ্য করলে মিয়ার লম্বা ঘোমটাতে বিছানার উপর বসে আছে। আমি যে রুমে এসেছি আশু মনে হয় টের পেয়েছে, যার জন্য বিছানা থেকে উঠে আমার সামনে আসলো। আশু আমার পা ধরে সালাম করতে যাবে, অমনি ওর বাহু ধরে দাঁড় করিয়ে দিই। পায়ে ধরে সালাম করতে হবে না, তোমার স্থান আমার বুকে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। উজু আছে তো তোমার? তাহলে একটু ওয়েট করো, আমি উজু করে আসছি। দুজনে একসাথে নামাজ পড়বো। উজু করে দুজনে একসাথে নামাজ আদায় করলাম। দোয়া করলাম যেন সবসময় একে অপরের বিশেষ আস্থা ধরে রাখতে পারি, একে অপরের সুখ দুঃখের সাথী হতে পারি। দোয়া শেষে আশু আবার বিছানায় গিয়ে বসে পড়ে। আমি এখন আমার পিচ্ছি বউটাকে দেখিনি, তাই আস্তে আস্তে আশুর পাশে গিয়ে বসলাম। আমার অস্তিত্ব পেয়ে আশু কিছুটা নড়ে চড়ে বসলো। আস্তে করে আশুর ঘোমটাটা সরালাম। অপূর্ব সুন্দর লাগছে আমার পিচ্ছি বউটাকে। সবসময় সুন্দর লাগে, কিন্তু আজ যেন সবকিছুকে হার মানাবে। অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি আজ আশুকে, কতই না সুন্দর লাগছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমার কিন্তু লজ্জা করছে। আরে আমার লজ্জাবতী রে, আশু তোমার লজ্জা ভেঙে দিচ্ছি। আশুকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। পেছন থেকে আশুকে জড়ে ধরে মুখটা আশুর ঘাড়ে রাখলাম। আশু আমার হাতগুলো জড়ে ধরে আছে। জানো, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। কেন, এর আগে বুঝি সুন্দর লাগেনি? তোমাকে সবসময় সুন্দর লাগে, কিন্তু আজ বউ সাজে তোমাকে অপূর্ব সুন্দর লাগছে। ধন্যবাদ। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি।
কই যাবে এই সময়? বাইরে যাব না, রুমে আছি, একটু ওয়েট করো। বিছানা থেকে উঠে আলমারির সামনে আসলাম। আলমারি থেকে একটা ব্যাগ বের করলাম। আপনারা ভাবছেন হয়তো এই ব্যাগে কি এমন আছে। এই ব্যাগে আশুর মহারানার টাকা, যা স্ত্রী হিসেবে আশুর অধিকার। টাকার ব্যাগটা নিয়ে আশুর কাছে আসলাম। কি আছে এতে? খুলে দেখো। এতগুলো টাকা কি করবে এত টাকা দিয়ে? এগুলো সব তোমার। আমি এত টাকা দিয়ে কি করব? আমার টাকা চাই না, আমার শুধু তোমাকে চাই। এগুলো তোমার মহারানার টাকা, এগুলো তোমার অধিকার। এই টাকাগুলো নিয়ে তোমার যা ইচ্ছা করতে পারো। এই টাকাগুলো আমি 2 ভাগ করব, 1 ভাগ এতিমখানায় দিব আর 1 ভাগ দিয়ে ফকির মিসকিনদের খাওয়ানো হবে। তোমার এই সিদ্ধান্তে আমি অনেক খুশি হয়েছি বলে আশুর কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। বউ টাকা দেখতে হবে না? যাও, টাকার ব্যাগটা তোমার হাতে রেখে আসো। আশু গিয়ে টাকার ব্যাগটা রেখে আসলো। আমি আতশো হয়ে বসে আছি। আশু এসে আমার পাশে আতশো হয়ে বসলো আর আমার বুকে মাথা রাখলো। এইভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে তো? আমার নিঃশ্বাস থাকতে কোনোদিন তোমাকে আমার ভালোবাসার কমতে অনুভব হতে দেব না। আমার না একটা কথা বলার ছিল। আমার চোখের দিকে চোখ তাকিয়ে বাচ্চামি ভঙ্গিতেই কথাগুলো বললো। অনুমতি নেওয়ার কি আছে, বলো না। আমার এভাবে বলতে লজ্জা করছে। তাহলে বলো না। কানে কানে বলি। বলো। তারপর কানে কানে বললো, আমি মা হতে চাই। তাই নাকি? কি আমার ইচ্ছা পূরণ করবে না? অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু এই ইচ্ছেটা এখনই পূরণ করা যাবে না। কেন? আগে আমার কথাগুলো মন দিয়ে শোনো। বলো। তুমি নিজেও তো একটা পিচ্ছি, তাহলে তুমি আরেকটা পিচ্ছির মা কিভাবে হবে? এই বয়সে সন্তানের তোমার জন্য ক্ষতি হবে, আবার তোমার সন্তানেরও ক্ষতি হতে পারে। আর তোমার তো এখন অনেক পড়াশোনা বাকি। তুমি আরেকটু বড় হও, তারপর আমরা সন্তান নেব। জানো, আমি তো আমাদের মেয়ে সন্তানের নামও ভেবে রেখেছি। বলো নামটা। তোমার সাথে মিল রেখে রাখবো। আড়াইতা। কি পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে। এবার একটু হাসো। আশু আমাকে জড়িয়ে ধরলো। আমি আশুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আশু আগে মন খারাপ করলেও এখন আবার ঠিক হয়ে গেছে। আর ভালোবাসার পূর্ণতা মানে কি শুধু শারীরিক মিলন? তা কিন্তু কখনই না। ভালোবাসার পূর্ণতা হলো একজন আরেকজনের প্রতি বিশ্বাস রাখা, যত্ন নেওয়া, জীবনে যত বড় ঝড় আসুক না কেন দুজন দুজনকে আগলে রাখা, ইত্যাদি ইত্যাদি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সারা জীবন আমার পিচ্চি বউটাকে ভালোবেসে আগলে রাখতে পারি, কখনো যেন কোনো কষ্ট অনুভব করতে না হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে গল্পটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।